ফার্স্ট অফ অল আজকে আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে পড়াশোনা না করে সামনে ক্লাস থেকে কেউ আসবেন না। আর একটা যারা কথা বলতে পারতেছেন না তারাও আসবেন না, মানে বিশেষ করে ক্লাসে জয়েন হবেন না, আপনারা লাইভ দেখবেন অথবা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন। ক্লাসে আসলে একটা স্টুডেন্টের যে বৈশিষ্ট্য হওয়া উচিত সেই বৈশিষ্ট্যটা আপনার মধ্যে থাকতে হবে। খাতা কলম নিয়ে বসবেন, চেয়ারে বসবেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা, নোট করবেন, এই তো বৈশিষ্ট্য নাকি? এই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে আপনি ইউটিউব ভিডিও দেখেন অথবা আমাদের গ্রুপে যে লাইভটা হচ্ছে এখনো পর্যন্ত সেখান থেকে লাইভ দেখবেন। ঠিক আছে, আমি আর কিছু বললাম না। যাই হোক, আমরা ক্লাস শুরু করি। গতদিন যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো আমি আর রিপিট করবো না, ঠিক আছে? আর কাইন্ডলি একটু কাজ করেন, সেটা হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমাকে কেউ একটু অ্যাড করে দিন। আর আপনাদের, আমি জানি না আপনাদের এই গ্রুপে ওই গ্রুপ অন্যকে হেল্প করার মন মানসিকতা কার কতটুকু। কেউ যদি মনে করেন যে আপনি হচ্ছে অন্যকে হেল্প করার মতো আপনার অ্যাভেলেবল সময় আছে এবং আপনি ক্যাপাবল, তাহলে আপনারা একটু পার্সোনালি আমাকে নক করবেন মেসেঞ্জারে। আমাদের একজন সিআর দরকার, এই গ্রুপে একজন সিআর নির্বাচন করব আমরা, যে তাকে আমাদের দরকার হবে। আসলে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে তাকে দরকার, বিভিন্ন কাজে হেল্প করতে হবে। তো একটু নক দিবেন, যারাই মনে করবেন যে আপনি করবেন তারাই নক দিবেন, ওখান থেকে আমি সিলেক্ট করবো একজনকে। ঠিক আছে, আমরা আমাদের পয়েন্টে যাই। সেটা হচ্ছে আমরা যেহেতু এখন ভিএস কোডে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, তো আমরা ভিএস কোডেই কাজ করব। তো আমি ভিএস কোডটা ওপেন করলাম, ভিজুয়াল স্টুডিও কোডটা আমি ওপেন করলাম। এরপরে আমাকে এখানে ওই ফাইলটা নিয়ে আসতে হবে। ফাইলটা নিয়ে আসার জন্য ফাইলটা আমাকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফোল্ডার, একটা ফোল্ডারকে আমাকে এখানে নিয়ে আসতে হবে, যে ফোল্ডারের মধ্যে আমরা প্রত্যেক দিন একইভাবে কাজ করি। এই ফোল্ডারটা আমাদের আছে, আমি জানি কোথায়, যেটা ডেস্কটপের মধ্যে রাখছিলাম, ডেস্কটপ থেকে ব্যাচ 5 এর মধ্যে রাখছিলাম। এখানে এই যে CSS02 আছে একটা, আমরা আজকে একটা কাজ করতে পারি যে CSS03 নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি। CSS03 নামে আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি, এই ফোল্ডারের মধ্যে আমি কাজ করব। এই দেখেন যে CSS03 এর উপর ক্লিক করলাম, এখানে এই জায়গাতে এটা সিলেক্টেড হয়ে গেল। এখন যদি আমি এটা সিলেক্ট ফোল্ডার করি তাহলে আমার এখানে কিন্তু প্রজেক্টটা লোড হবে, এই জায়গাতে প্রজেক্টটা আমার লোড হয়ে যাবে। এরপর আমি এখানে ফাইল তৈরি করব, বিভিন্ন কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার ফাইলটা মোটামুটি লোড হয়ে গেছে। এখন আমার প্রথম যেটা কাজ হচ্ছে, আমার একটা ফাইল তৈরি করতে হবে। আপনারা অনেকেই দেখছেন একটা জিনিস, যে সব সময় আমরা ফাইল তৈরি করলে আমরা index.html দিয়ে তৈরি করি বা ইনডেক্স দিয়ে তৈরি করি, এটা অনেকের মনের মধ্যে একটা কোশ্চেন। আসলে এটা কোনো কঠিন কিছু ব্যাপার না। আপনি যখন ব্রাউজারে হিট করেন তখন প্রথমত ওই ফোল্ডারে ঢুকে সে আসলে ইনডেক্স ফাইলটা খোঁজে, অটোমেটিক্যালি সেই ইনডেক্স ফাইলটা ডিটেক্ট করে যদি ওই ফোল্ডারের ভিতরে ইনডেক্স ফাইলটা থাকে। তো এই জন্য আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে প্রথম যে ফাইলটা আমাদের যে হোম পেজে ফাইলটা থাকবে সেটাকে আমরা ইনডেক্স নামে তৈরি করব। এটাও এমন কোনো ব্যাপার না, আপনি যা ইচ্ছা তাই নাম করতে পারেন। আমি লিখলাম হচ্ছে আমি হোম ডট, যেহেতু আমরা এইচটিএমএল ফাইল তৈরি করব এই জন্য আমি ডট দেওয়ার পর এইচটিএমএল দিলাম। এটা আমরা জানি, নতুন করে বলার কিছু নাই। এরপরে একটা ফাইল তৈরি করলাম, এবং এই ফাইলের ভিতরে আমাদের এইচটিএমএল এর যে বয়লার যে প্লেটটা আছে, স্টার্টার টেমপ্লেট যেটা আছে সেটাকে আনতে হবে। তো আমরা এই ভিএস কোড এর সুবিধাগুলো সবগুলো আমরা এখানে নিব। এই জন্য আমার শিফট বাটনের চাপ দিয়ে উপরে যে 1 আছে এক্সক্লুমেটরি সাইনটা আনতে হবে, এক্সক্লুমেটরি সাইনটাকে আনতে হবে। এরপর আমি দেখেন এখানে লেখা আছে ইমিট অ্যাব্রিভিয়েশন, এটা কিন্তু শো করতে হবে। এখন যদি আপনি এন্টার দেন তখন দেখবেন যে এইচটিএমএল এর একটা বয়লার প্লেট চলে আসছে। আমি এখানে টাইটেলটা চেঞ্জ করব সিএসএস, এরপরে আমি এখানে বডিতে কিছু একটা আমি লিখতে পারি। যদি দেখেন আমি শুধু এইচ লিখতেছি, এখানে H1 বা H রিলেটেড যত ট্যাগ আছে সবগুলা ট্যাগ এখানে শো করতেছে। এখান থেকে যে কোনো আমি একটা সিলেক্ট করতে পারলাম। আমি H1 এ সিলেক্ট করলাম, আমি লিখলাম হচ্ছে CSS ক্লাস লিখে লিখলাম আর কি। যখন এই ফাইলটা আমাকে রান করতে হবে, আমরা জানি যে রান করার জন্য আমাদেরকে ওই ফোল্ডারের ভিতর ঢুকতে হয়। ফোল্ডারের ভিতর ঢুকে ডাবল ক্লিক করলে, ওই ফাইলের উপর ডাবল ক্লিক করলে ওটা ডিফল্ট যে ব্রাউজার আছে সেই ব্রাউজার ওপেন হয়। আমরা এখান থেকে করতে পারি রান উইথ ডিবাগিং, এখান থেকে আমরা এই যে ক্রোম সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমরা মানে রান করতে পারি ফাইলটা ব্রাউজারে। তো আপনারা এখান থেকে করার দরকার নাই, যদি সমস্যা হয় আপনারা ওই ফাইলে ফোল্ডারে ঢুকে ফাইলে
ডাবল ক্লিক করলে এটা রান হবে। তো এই জিনিসগুলো আমরা আসলে নরমালি জানি। আজকে আমরা নতুন দুই একটা সিএসএস এর বিষয় দেখব, তো সেই জিনিসগুলো আমরা একটু কথা হয়তো বলবো আজকে ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথম যে টপিকসটা নিয়ে কথা বলবো, আপনাদের কাজ কি হবে, আমি যে টপিকসটা কথা বলবো সেই টপিকসটা অন্তত ওই টপিকসটা অন্তত লিখে রাখবেন যে হ্যাঁ এই টপিকসটা পড়ানো হয়েছে, এবং যদি পসিবল হয় দুই একটা কিওয়ার্ড ওই টপিকস রিলেটেড বাংলায় একটু লিখে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার যদি পড়াশোনা করার সময় থাকে তখন আপনি একবার দেখলেই দেখবেন যে আপনার মাথার মধ্যে চলে আসবে ওই টপিকসটার একটা সামারি আপনার মাথার মধ্যে চলে আসবে। এই জন্য পয়েন্টটা লিখে রাখাটা খুব জরুরি। তো আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে ওভারফ্লো। ওভার মানে কি বলেন? বেশি ভাইয়া। ওভার মানে হচ্ছে অতিরিক্ত, ফ্লো মানে হচ্ছে যেটা পড়ে যাচ্ছে বা গতি যেটা আর কি। তো দেখবেন যখন নদীতে পানি বেশি হয়ে যায়, তখন কি হয়, ওভারফ্লো হয় না, মানে অতিরিক্ত পানিগুলো তো কোনো না কোনো একটা দিক দিয়ে চলে যায় কিনা, উপচে পড়ে যেটা। হ্যাঁ, তো এইরকম একটা বিষয়। সাপোজ আপনি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলেন, এখন এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আপনি মনে করেন যে এই প্যারাগ্রাফ ট্যাগটার মধ্যে আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা সিএসএস ফাইল তৈরি করতে পারি, অথবা আমরা ইন্টারনাল সিএসএস তৈরি করতে পারি। ইন্টারনাল সিএসএস এর জন্য এখানে আমাদেরকে স্টাইল যে ট্যাগটা আছে এই ট্যাগটা আমাদেরকে ইউজ করতে হবে, তাই না? কারণ তাছাড়া সিএসএস চিনতে পারবে না, ব্রাউজার চিনতে পারবে না যে এই ফাইলের মধ্যে সিএসএস ও আছে। আমি যেটা করতে পারি, এই পি ট্যাগটাকে ধরলাম, পি ট্যাগটাকে ধরে এর একটা নির্দিষ্ট আমি হাইট দিলাম। আচ্ছা আমরা আগে হাইট ওয়েট না দিই, আমরা একটু আগে এখানে ডাটাটা ঢুকাই। এটা ডাটা ঢুকাইলাম হচ্ছে আমি এখানে কিছু টেক্সট দিলাম। সাপোজ হচ্ছে লরেম কে কিছু টেক্সট দেব, LOREM লরেম ইনটু আমি দিলাম হচ্ছে 2 লাইন দিলাম ফর एग्जांपल। হ্যাঁ, 2 লাইন আমি টেক্সট এখানে দিলাম। তো এটাকে যদি আমি রিলোড করি, আমাদের কি রানটা আগে আবার হয়েছিল? আচ্ছা রানটা হয়ে গেছে, এই যে দেখেন এই লাইনগুলো আমার এখানে শো করতেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে মনে করেন যে এগুলো হচ্ছে পানি, এবং পানিগুলো এখন কি আছে, একটা নির্দিষ্ট জায়গাতে আছে। এখন এই জায়গাটাকে যে আমি ছোট করে দিই, পিটাকে ধরলাম, পিটাকে ধরে আমি বলে দিলাম তোমার হচ্ছে হাইট মনে করেন যে 100 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল, এবং ওয়াইড ওয়াইড বলে দিলাম আমি আচ্ছা আপনার 100 পিক্সেল। হ্যাঁ, এটা আমি বলে দিলাম আসলে। তো এটা বলে দিলে কি ঘটনা ঘটবে দেখেন, এখন এটা আমি যখন বলে দিচ্ছি তখন এই অবস্থা চলতেছে, তাই না? একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি না যেটা কতদূর পর্যন্ত আছে। আমরা যদি একটু বর্ডার দিই, BOR বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল, SOLID সলিড দিলাম হচ্ছে রেড, চারদিক দিয়ে একটা বর্ডার দিতে যাচ্ছে। পি ট্যাগের চারদিক দিয়ে একটা বর্ডার দিই, তাহলে বুঝতে পারবো। দেখেন এতটুকু হচ্ছে আমাদের এরিয়া, হাইট এত, হাইট 100 পিক্সেল, ওয়াইড 100 পিক্সেল, এতটুকু হচ্ছে আমাদের এরিয়া। এই এরিয়ার ভিতরে আসলে এই সকল টেক্সট থাকার কথা ছিল। আমরা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া বলে দিয়েছি যে তুমি এর বাইরে যেতে পারবে না, কিন্তু আসলেই নদীতে একটা নির্দিষ্ট এরিয়া, তাই না? তো পানি যদি বেশি হয় আপনার কথা কি সে শুনবে যে তুমি আর নদীর বাইরে যেও না? সে কিন্তু শুনবে না। এটা শোনার জন্য আপনার কি করতে হবে, হয়তো চারদিক দিয়ে ঘিরাও করতে হবে, বা হ্যাঁ মানে ওই যে যেটা কি বলে বাদ দিতে হবে, আদারওয়াইজ তো আপনি রাখতে পারবেন না। তো আমাদের এই পানিটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, তাই না? তো এটাকে বাদ দেওয়ার জন্য যেটা করতে হবে, আমাদের যে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ওভারফ্লো। আমি বলে দিলাম হচ্ছে হিডেন। ওভারফ্লো কি করে দিলাম, হিডেন। যেটা ওভারফ্লো হয়ে যাবে, যেটা এই যে অতিরিক্ত যে জিনিসগুলো যেগুলো নদীর পানির বেশি হয়ে যাবে, সেগুলোকে আমরা হিডেন করে দেবো। হিডেন মানে কি, থাকবে বাট দেখা যাবে না। এটা এখানে আছে ডাটা বাট দেখা যাচ্ছে না, হিডেন করা আছে। বুঝাতে পারছি? জি ভাইয়া। এখন বুঝতে পারছি। কথাটা হচ্ছে যে ডাটাটা তো হিডেন হয়ে আছে, তো এটা তো অন্য কেউ আসলে, তাহলে আমাদের এত ডাটা লিখে আমার লাভটা কি হবে, তাই না?
এখানে যে এতগুলো টেক্সট দিলাম, তো টেক্সট গুলো যদি সবগুলো হিডেন হয়ে থাকে তাহলে তো আলটিমেটলি আমাদের লাভ হলো না টেক্সট গুলো এতগুলো লিখে। তো এটাকে আরো অনেকগুলো জিনিস অ্যাড করা যায়, ওভারফ্লো হিডেন না দিয়ে এখানে যদি আপনি ওভারফ্লো স্ক্রল দেন তাহলে দেখেন যে টেক্সট গুলো ওই নির্দিষ্ট জায়গার ভিতরেই থাকবে, বাট সেটাকে আপনি বিভিন্ন স্ক্রল করে পড়তে পারবেন, বিভিন্ন স্ক্রল করে আপনি সেই জিনিসগুলা করতে পারবেন। বুঝাতে পারছি? এইরকম আপনি এখানে অনেকগুলো দিতে পারবেন, এখানে ওভারফ্লো হিডেন দেওয়া যায়, অটো দেওয়া যায়, তারপরে তো ভিজিবিলিটি দেওয়া যায়, এরকম অনেক কিছু দেওয়া যায়। এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে ওভারফ্লো দিয়ে আসলে কি কি করা যায়। আমি জাস্ট আপনাকে কি বললাম, ওভারফ্লো। তো আপনি বুঝলেন যে ওভারফ্লো জিনিসটা কি। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যখন পড়াশোনা করবেন, আমি যেই কয়টা কথা বললাম আপনি যদি মনে করেন যে এই কয়টা কথা শুনে আমি ডেভেলপার হয়ে যাব, তাহলে বোকার স্বর্গে বসবাস করতেছেন। ভুল বললাম না? জি না ভাইয়া। আপনাকে জাস্ট একটা আইডিয়া দিলাম যে ওভারফ্লো জিনিসটা এইরকম। এখন এটা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনারা মোটামুটি ম্যাক্সিমাম আমি আপনার ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে কিন্তু কি পড়ায়, এত বড় একটা বই। আমাদের ইউনিভার্সিটিতে আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, এত বড় বড় একটা বই, ওই বইটা শেষ করে দেয় হচ্ছে আপনার 4 মাসে। 4 মাসের মধ্যে আপনার 1.5 মাস থাকে পরীক্ষা, আর 1.5 মাসের মধ্যে কয়েকটা ক্লাস বন্ধ থাকে। মানে মোটামুটি হচ্ছে আপনার কয়টা ক্লাস হতে পারে, 15-20টা ক্লাস হবে। 15-20টা ক্লাস, তাও হচ্ছে আপনার 45 মিনিটের ক্লাস, আপনার এইরকম একটা মোটা বই শেষ হয়ে যায়। তো কি পড়ে তাহলে? এইরকম শুধু টপিকস পড়ে। আপনাকে ওই টপিকস এর নারী নক্ষত্র নিজে নিজে স্টাডি করতে হবে। বুঝাইতে পারছি? বুঝছি ভাইয়া। যদি সেটা করতে পারেন তাহলেই আসলে আপনি ওই লেভেলে যাইতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনি ফেল হন। হ্যাঁ, তো যাই হোক আমি জাস্ট ধরাই দিচ্ছি টপিকগুলো। তো এই হচ্ছে ওভারফ্লো কাহিনীটা, হচ্ছে এইরকম একটা ওভারফ্লো কাহিনী। যদি এরকম আসে, কেউ যদি জিজ্ঞেস করে, আমার মনে হয় আপনারা সেটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতে পারবেন। সামনে যাব? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, এখন আমরা খুব ইন্টারেস্টিং আরেকটা টপিক দেখব। সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত এখানে আমাদের শুধু H1 ট্যাগ আছে, তাই না? H1 ট্যাগে যে লেখাটা আছে, H1 লেখা আছে। আপনি বিভিন্ন ওয়েবসাইটে যদি আপনি হচ্ছে বিশেষ করে, আমি জানি না আমাদের ফাউন্ডেশনের এই ওয়েবসাইট আছে কিনা, সার্ভ HUMANFOUNDA ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের একটা দেখেন, এই যে মেনুগুলো আছে না, যখনই আপনি মাউসটা উপরে নিয়ে যাচ্ছেন তখন কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে হোভার। কি বলি? হোভার। তাহলে এটা হচ্ছে আরো একটা টপিকস, এটা হচ্ছে আরো একটা টপিকস। তাহলে এমন না শুধু এখানে মেনুগুলাতেই দেয়, আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে দেখবেন বিভিন্ন জায়গাতে এরকম দেওয়া দিতে পারেন। আপনার সৌন্দর্য, ওয়েবসাইটের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি বিভিন্ন জায়গাতে এটা ইউজ করতে পারেন, যে আমি এখানে মাউস নিয়ে গেলে যেন তার কিছু একটা ঘটনা ঘটে, কিছু একটা ঘটনা ঘটে, এরকম বিভিন্ন কাজের জন্য আপনি হোভারটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো সেই জিনিসটা আমরা দেখবো আসলে, হ্যাঁ, হোভারটা কিভাবে ইউজ করা হয়। মনে করো ফার্স্ট অফ অল আমরা এই যে H1 টাকে ধরলাম, H1। তো এই H1 টাকে আমি প্রথমে ধরি, যে H1 টাকে ধরলাম, ধরার পরে আমি এখানে এর একটা বলে দিলাম COLOR, কালার। এই কালারটা বলে দিলাম ফর এক্সাম্পল হচ্ছে ব্রাউন। ঠিক আছে, ব্রাউন, এই কালারটা বলে দিলাম, যেটা প্রথমত কালার কি, ব্রাউন। হ্যাঁ, এখন যখনই আমি এর উপরে মাউস নিয়ে যাব তখনই যেন এর অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যায়। বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। আমি আজকে রাস্তা দিয়ে আসতেছিলাম আর হচ্ছে ওই যে ভাবতেছিলাম, হ্যাঁ, একটা লোক হচ্ছে ওই ফুটপাত দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। আমি হঠাৎ করে কেন যেন মনে হলো যে আমি কি লোকটাকে বলবো যে মিয়া আপনি বাইক নিয়ে ফুটপাত যাচ্ছেন কেন? আমি তো জীবনে বলতাম না, তারপর ভাবতেছিলাম যদি আমি বলি। এখন হঠাৎ করে কথাটা হয়তো বললাম সাহস করে, বলার পরপরই আমি আবার ভাবতেছি যে সে কি করলো, বাইকটা নিয়ে রেখে
ঠিক আছে, আমারে মার দিল, আমি কি করবো আসলে? আমি তো কিছু করবো না, তখন আমি কি করবো? ভয় আমি পালাই পালাই যাবো। মানে এরকম আমি নিজে নিজেই ভাবতেছি, নিজে নিজেই সেটাকে মানে ওটার সলিউশনটা মানে ওটা কি হতে পারে সেটা চিন্তা করতেছি। মানে আপনি তাকে কোনো কিছু একটা দিলেন বা কিছু পুশ করলেন, তার বিনিময়ে তো আপনি কিছু একটা ফিডব্যাক পাবেন, হ্যাঁ? তো আমরা সেই কাজটা আসলে করতেছি। যখন আমরা এবার মাউসটা নিয়ে যাব, এটাকে সে ডিটেক্ট করবে এবং আপনাকে কোনো কিছু একটা রেজাল্ট আপনাকে সে দিবে। তো আমরা সেই কাজটা যদি করতে চাই, দেখেন আমরা H1 এর একটা নির্দিষ্ট কালার দিলাম, আমরা নিচের দিকে আসি, আসার পরে আমরা হোভার করব। হোভার করার জন্য কি করতে হবে? আমরা হোভারটা কার উপরে করব? এই H1 এর উপরেই তো করব নাকি? জি ভাই। তাহলে আমাকে কি করতে হবে? এখানে ধরতে হবে যে H1 এ ধরতে হবে। এরপরে হোভার দেওয়ার জন্য আপনাকে লিখতে হবে একটা কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে আপনাকে লিখতে হবে HOVER হোভার। এরপর আপনাকে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে H1টাকে ধরতে হবে, এরপর আপনাকে এই কোলনটা দিয়ে হোভার লিখতে হবে। এরপরে আপনি বলে দিবেন যে যখনই H1 এর উপরে মাউসটা যাবে, তখন আপনি কি ঘটাতে চাচ্ছেন সেটা আপনাকে এর ভিতরে বলে দিতে। আপনি বলে দিলেন হচ্ছে কালার, আপনি কালার বলে দিলেন হচ্ছে এটা দিলাম। তাহলে দেখি ঘটনাটা ঘটে কিনা। আমি প্রথমত রিলোড দিলাম, এরপরে মাউসটা আমি উপরে যদি নিয়ে যাই, তখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মাউসটা নিচে নামাইলাম, আবার আগের অবস্থা চলে গেছে। মাউসটা উপরে নিয়ে গেলাম, আবার কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এমন না শুধু কালারই চেঞ্জ করতে পারবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিলেন হচ্ছে ডার্ক ব্লু। আপনি যদি মাউসটা উপরে নিয়ে যান, ফন্টের কালারও চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এমন না আপনি যা ইচ্ছা তাই এখানে করতে পারবেন আসলে, হ্যাঁ, যা ইচ্ছা আপনি করতে পারেন। সাপোজ আপনি এখানে কি করতে পারেন? হোয়াইটটা বাড়াই দিলেন, মনে করেন যে হচ্ছে 200 পিক্সেল, হয়ে গেছে। তো এইরকম আপনি বিভিন্ন কাজগুলা কিন্তু এই হোভারটা দিয়ে করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন মনে করেন যে ফর এক্সাম্পল আপনার এখানে H1 ট্যাগ হচ্ছে অনেকগুলো আছে, হ্যাঁ, এটা এরকম হয়ে গেছে কেন? প্রবলেম কি? সেকেন্ড ব্র্যাকেটটা চলে গেছে না? আচ্ছা, মনে করেন যে আপনার এখানে H1 ট্যাগ তো অনেকগুলো আছে, থাকতে পারে না? জি ভাইয়া। H1 ট্যাগ অনেক থাকতে পারে, তখন কি ঘটনা ঘটবে? সবগুলোর উপর তো হয়ে যাবে, তাই না? সবগুলোর উপর হয়ে যাচ্ছে, এটা ঝামেলা না? আপনি স্পেসিফিক যদি কোনো একটা করতে চান, মনে মাঝখানটা করবেন, তাহলে এটা একটা ক্লাসের নাম দেন বা আইডি দেন। ক্লাস দিলাম, লিখলাম মনে করেন যে হচ্ছে ডেমো। এখন কি করতে হবে বলেন তো? এই ডেমোকে ধরতে হবে, এই তো এই ডেমোকে আপনি এই জায়গাতে ধরতে হবে। এখানে এই সর বাদ দিয়ে এখানে দিবেন হচ্ছে ডেমো। তাহলে কি ঘটনা ঘটবে? এটাতে গেলাম, কিছু ঘটনা ঘটলো না। ভাইয়া ডট দেন নাই। ও সরি, ডট দেই না। আচ্ছা, ডট দিলাম। এখন এই যে অনেক H1 তিনটা আছে, তাহলে কোনটাতে পড়বে? তাহলে মাঝখানটা না? এটাতে ঘটলো না, এটাতে ঘটনা ঘটতেছে, এটাতে ঘটনা ঘটবে না। বুঝাইতে পারছি? জি ভাইয়া। বুঝাইতে তো কেমনে পারতেছি সেটাও বুঝতেছি না, আপনারা কতটুকু বুঝতেছেন সেটাও বুঝতেছি না। আলটিমেটলি বুঝেও লাভ হবে না, সত্যি বলতে বুঝে লাভ হবে না। আমি 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 আসলে যেভাবে ক্লাস করাই, আমার কাছে কেন যেন মনে হয় যে সবাই আসলে ক্লাসে বোঝে, হ্যাঁ, কিন্তু লাভ হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে, কেন লাভ হচ্ছে না? আসলে প্র্যাকটিস করতে ইচ্ছে করে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, আর কোনো সমস্যা নেই। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, গত ক্লাসে যেগুলা পড়াইছি, কোনো একটা ছোট টপিকসও কি আপনি এরকম হয়েছে যে আপনি বোঝেন না? না ভাইয়া। মনে করেন যে হয় না যে একটা ক্লাসে 100% বোঝা যায় না, দুই একটা ছোট ছোট টপিকস থাকে যেটা হয়তো মাথার উপর দিয়ে যায়। কিন্তু গত ক্লাসের কথা যদি চিন্তা করেন, কোন একটা ছোট টপিকসও কি আছে যে কেউ হয়তো বোঝে না, এরকম কেউ আছে? না। কথা বলেন, ভয় তো নাই, বলেন না, বলতে বলেন।
হ্যাঁ কেন ভাইয়া না? বুঝতে পারছি তাহলে যদি সব। আপনার কাছে মনে হয় যে সবাই আসলে ক্লাসে বুঝতেছে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা জিরো কেন, তাহলে এই প্রবলেমটা কোন জায়গাতে? প্র্যাকটিস করি না আমরা প্রবলেমটা ভাই। হচ্ছে প্র্যাকটিস দিয়ে করেন না। ভাই সত্যি কথা আমিও তো করি না। আমি তো আপনাকে বলতেছি, বাট আমিও তো এরকম। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন কি হইতো, স্যার ক্লাসে পড়াইতো, ওই ক্লাসে পড়া অত দূর পর্যন্ত থাকে, যখন এক্সাম হইতো এক্সামের আগে 2-3 ঘন্টা পড়াশোনা করে এক্সাম হলে ঢুকতাম। এখন সে 2 মাস আগে একটা জিনিস পড়াইছে, ওটা কি মনে থাকে? থাকে না। তখন কি করতাম, আবার ইউটিউব ভিডিও দেখতাম, ভিডিও দেখে যতটুকু পসিবল হয় পড়ে ভার্সিটিতে পরীক্ষা দিতাম। এখন সেটা তো ভাই এক্সামে পাস করার জন্য করছি। তো এক্সামে পাস করা একটা জিনিস, রিয়েল লাইফ আর একটা জিনিস। আপনি জানি না আপনারা কি ভুল করে এই সেক্টরে আসছেন কিনা। আমি আপনাদেরকে হতাশ করার জন্য একটা কথা বলি, সত্যি কথা। অন্যান্য সেক্টরে কি হইতো, আপনি কোনো মতে পাস করার জন্য বা যেভাবে হোক জব যদি একবার পেয়ে যান তাহলে আপনার লাইফটা সেটেল। কিন্তু যদি আপনি কোনোভাবে এই সেক্টরে জব পেয়ে যান, মনে করবেন যে আপনার কপালে দুঃখ আছে। জব পাইলেই দুঃখ। কারণটা হচ্ছে জব পাইলে আপনাকে পড়াশোনা করতে হবে, আর আগের পড়াশোনা এই পড়াশোনার মধ্যে পার্থক্য আছে। আপনাকে অনেক পড়াশোনা করতে হবে যদি আপনি জব পান। আর জব না পাইলে তো দরকার নেই, মানে কাজ যদি না করেন। কাজ করলে আসলে সত্যি কথা অনেক পড়াশোনা করতে হয়। এখন যতদিন আপনি কাজ পড়াশোনা করতে পারবেন ততদিন আপনি কাজ করবেন, যতদিন আপনি কাজ করবেন ততদিন পড়াশোনা করতে হবে। এটা একটা সমস্যা। এগুলো তো আপনারা জানেন, জেনে শুনে আসছেন, এখন সেটা একটু বুঝতে হবে আসলে। তো যাই হোক, এটা গেল। আমরা যেটা এই যে হোভার যে কথাটা বলতেছিলাম, এই যে হোভার, এই জিনিসগুলোকে কি বলা হয়? Attribute. এগুলাকে বলা হয় সুডো ক্লাস। কি বলা হয়? সুডো ক্লাস। ভাইভাতে কমন একটা কোশ্চেন আপনাকে করবে যে সুডো, দুই একটা সুডো ক্লাসের নাম বলেন তো। তো আপনি আপাতত আজকে একটা শিখলেন, সেটা হচ্ছে হোভার। হোভারটাকে আমরা বলতে পারি সুডো ক্লাস। এরকম সুডো ক্লাস অনেক আছে। যেমন যখনই আপনি দেখবেন এখানে আমি এই যে ডেমো লেখার পরে এখানে একটা কলম দিচ্ছি, কলম দেওয়ার পরই দেখেন এখানে অনেক কিছু শো করতেছে। হ্যাঁ, এই যে দেখলে একটা কলম দেওয়া আছে, সবগুলো কি? সবগুলো ছোট ক্লাস। এগুলোতে আমি একটাও আপনাকে শিখাবো না। এই যে একটা শিখাইছি, শেষ। এখন এগুলো হচ্ছে আপনার দায়িত্ব। আপনি যদি শিখেন তো ভালো, না শিখলে নাই। এতগুলা শিখা আমার পক্ষে সম্ভব না। আমি নিজে সবগুলো কি কাজে লাগে? সবগুলো তো কিছু কাজে লাগে না, সবগুলো তো লাগে না, আপনি সবগুলো লাগে না, কিন্তু একটা আইডিয়া তো আপনার রাখবেন, তাই না? একটা আইডিয়া, একটা বেসিক দুই একটা জিনিস নাড়াচাড়া করে দেখবেন। সবগুলো তো লাগবে না। আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে কি লাগে আসলে? H1 ট্যাগ লাগে, B ট্যাগ লাগে, ডিপ লাগবে আপনার, এরকম ইমেজ ট্যাগ লাগে। এই ট্যাগগুলোই তো সবচেয়ে বেশি আমরা ইউজ করি। হ্যাঁ, তাহলে আপনি এত কিছু আপনার কেন শেখাচ্ছি? যদি কখনো লাগে তখন লাগবে না, স্পেসিফিক কাজে লাগে না, লাগে। তো আপনি একটু জেনে রাখতে হবে আসলে এই জিনিসগুলো খুব কঠিন জিনিস না। আর সবচেয়ে বড় কথা, এই জিনিসগুলো তো খুব বেশি কঠিন না। ডেভেলপমেন্টে আসছেন, এই জিনিসগুলো তো খুব বেশি কঠিন না। জাস্ট একটু, আপনি জানি যে আপনার মেধা হচ্ছে অন্যান্য সেক্টর তুলনায় অনেক বেশি। আপনি জাস্ট চোখের দেখা দেখে গেলে আপনার মাথার মধ্যে যতটুকু একটা আইডিয়া থাকে এতটুকু ইনাফ। পরবর্তীতে আপনি সার্চ করে করে করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা এটাতে গেলাম। আমরা এখন অন্য জায়গাতে যাই, সেটা হচ্ছে আপনাদের সবচেয়ে সাকসেস হওয়াতে যেটাতে বাধা দেয়। আমরা লাইফে সত্যি, আপনাদের না, সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে, যেটা সবার ক্ষেত্রেই, যে আমাদের সাকসেস যে কথাটা বলি আমরা, যে আমরা সাকসেস হইতে পারি না, কোনো কাজে কৃতকার্য হইতে পারি না, এটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হলো ফোকাস। মনে হয় ভুল বলছি না? ঠিক বলছেন। কারণটা ফোকাস হচ্ছে ধরে রাখা যায় না। আমাদের ফোকাসটা আমরা ধরে রাখতে পারি না, সত্যি কথা। আপনি দেখবেন, আপনি যদি আপনার পার্সোনাল বিহেভিয়ারটা দেখেন, আপনি কোন একটা জিনিসের দিকে অনেকক্ষণ পর্যন্ত তাকায় থাকতে পারতেছেন না। থাকতে পারি? আমরা পারি না। তো এটা হচ্ছে আমাদের একটা সমস্যা, সত্যি কথা। আমরা মনে করেন যে কোন একটা জিনিস দেখতেছি, পাশে সুন্দর একটা জিনিস যাচ্ছে, ওটাতে চোখ চলে গেছে। হ্যাঁ, এটা গুরুত্ব আমরা ভুলেই গেছি আসলে, যে আমরা কি করতেছিলাম। এরকম মনে হয় না কারণ? না, যাই হোক, কথা হচ্ছে আমার হয়। তো এই জন্য বললাম যে ফোকাসটা যারা ধরে রাখতে পারে, তারা দেখবেন যে সাকসেস হয়। আসলে দেখবেন যে আপনার আশপাশে যারা সাকসেস হয়েছে তারা দেখবেন যে আসলে একটু কেন যেন অন্যরকম লেভেলের, হ্যাঁ, অন্য টাইপের মানুষ। যে তারা আশপাশে কি ঘটনা ঘটতেছে কোনো খবর টবর রাখে না, তাদের ওই ধ্যানের মধ্যেই চলে গেছে। তারা যেটা করে সেটা নিয়েই ব্যস্ত, আশপাশে কি ঘটতেছে না ঘটতেছে কোনো খবর টবর নাই। আর আমরা না পৃথিবীর কত খবর টবর রাখি, হ্যাঁ,
কোথায় কি হচ্ছে, কোথায় কানা ঘোষা হচ্ছে, সব খবর রাখি। ঠিক আছে? তো আমাদের ফোকাসটা একটু নড়বড়া হয়ে যায়, এই জন্য আসলে আমাদের সাকসেস হওয়াটাতে একটু সমস্যা হয়, আসলে সময় লাগে। ঠিক আছে? তো এই ফোকাসটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা অনেক কাজ করছি, যেমন বিশেষ করে আমরা এই যে যখন HTML নিয়ে কাজ করছিলাম, ফর্ম ডিজাইন করছিলাম না, ফর্ম, জি ভাইয়া। জি ফর্মের ভাইয়া। মধ্যে কি থাকে? ফর্মের মধ্যে যে ইনপুট ট্যাগ থাকে, ইনপুট ট্যাগ, যেগুলোতে আমরা কি করতে পারি, ডাটা দিতে পারি। হ্যাঁ, তো ইনপুট ট্যাগের মধ্যে দেখেন এই যে এইরকম একটা ইনপুট ট্যাগ, এই হচ্ছে ইনপুট ট্যাগ, তাই না? জি তো এই ইনপুট ট্যাগের আমরা কি করতে পারি, এখানে অনেক কিছু অ্যাড করা যায় না, প্লেস হোল্ডার, বিভিন্ন জিনিসপত্র অ্যাড করা যায়। তো এটা হলো ইনপুট ট্যাগ। এখন এই ইনপুট ট্যাগটা এরকম একটা ছোট একটা জিনিস, আপনি এটা তৈরি করতেছেন একটা ইউজারের জন্য। হ্যাঁ, সে আসলে বুঝতেই পারতেছে না এটা একটা ছোট ইনপুট ট্যাগ, কারো চোখের সমস্যা হয়, হ্যাঁ? সে ধরতেই পারবে না একটা ইনপুট ট্যাগ। এরকম যদি হয়, আমরা সেটাকে ফোকাসে ফেলাইতে পারি। যেমন আমি যদি এইরকম কিছু করি, যে ইনপুট ট্যাগটাকে ধরলাম, আমি লিখলাম হচ্ছে ইনপুট। হ্যাঁ, ইনপুটটাকে ধরার পরে এখানে আমি দিলাম হচ্ছে ফোকাস, FO, এই হলো ফোকাস, ফোকাস দিলাম। দেওয়ার পর আমি লিখলাম হচ্ছে CO কালার, কালারটা দিলাম হচ্ছে মনে করেন যে এরকম কিছু একটা দিলাম। এখন যদি আপনি এখানে যান, আপনি যেখানে কোনো কিছু টাইপ করেন, দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি নরমালি এরকম কালার হয়? না না ভাইয়া। নরমালি কিন্তু এরকম কালার হয় না। নরমালি কালার কিরকম হয়? ব্ল্যাক কালার, তাই না? আমরা সেটা জানি। নরমালি কালার কিরকম হয়? ব্ল্যাক হয়। এই যে ব্ল্যাক হয়ে যাচ্ছে। যদি আপনি এটাকে একটু অন্য কিছু করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে ফোকাসটা ইউজ করতে পারেন। না, যেটা ফোকাস করবে আপনাকে। শুধু এইরকমই ব্যাপারটা এরকম না, কিন্তু আসলে আপনি চাইতেছেন ফন্ট সাইজটা একটু বাড়ায় দিবেন, সেটাও আপনি করতে পারেন। যে 25 পিক্সেল দিলেন, এই যে দেখেন ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, লেখাটাও বড় হয়ে গেছে। এটা কখন হচ্ছে? যখন আপনি এটাতে টাইপ করতেছেন, মানে ক্লিক করে টাইপ করতেছেন, তখনই কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। তো এইরকম আসলে, তার মানে এখন আপনার ফোকাস, এটা হচ্ছে একটা পয়েন্ট। ফোকাস নিয়ে আপনি একটু পড়াশোনা করতে হবে। এখন আমি আপনাকে শুধু দেখেন একটা জিনিস দেখাই দিলাম, ফোকাস ইনপুট ফিল্ডে অ্যাপ্লাই করে দেখাইলাম। তো আপনি বাসায় যখন প্র্যাকটিস করতেছেন, তখনও এই যে ইনপুট ফিল্ড তৈরি করতেছেন, ওখানে ফোকাস অ্যাড করে প্র্যাকটিস করতেছেন, শেষ। তাহলে কি আলটিমেটলি কোনো কাজ হবে? জি না ভাইয়া। আমরা ইউটিউবের ভিডিও, আমি জানি এখানে অনেকেই দেখে, তো আমি জানি না আমার কথার সাথে মিলবে কিনা, ইউটিউবের ভিডিও দেখে আলটিমেটলি কি খুব বেশি লাভ হয় যেভাবে লাভ হওয়ার কথা? জি না ভাইয়া, জি সমস্যা না থেকে ভাইয়া। যায়। আমার হয় নাই ভাই, সত্যি কথা। আমি প্রায় 1 বছরের মতো শুধু ইউটিউব ভিডিও দেখছি, কিন্তু হয়েছে, কিন্তু যেভাবে হওয়ার কথা সেভাবে গ্রোথ হয় নাই। কারণটা হয় কি, আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, ওরা যেভাবে কোড করতেছে, আপনিও ওটাই শুধু দেখে দেখে কোড করতেছেন। তো এইভাবে আসলে হয় না। হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখার সিস্টেম আলাদা আছে, আপনি যেভাবে ওটা কিভাবে দেখা যায় সেটার পলিসিও আপনাকে ফলো করতে হবে। তো যাই হোক, আপনি যতটুকু দেখাচ্ছি, যতটুকু আমি বলতেন ভাইয়া ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, সমস্যা নেই। আমি যতটুকু এই যে দেখাচ্ছি, হ্যাঁ যতটুকু আমি দেখাচ্ছি, এতটুকু যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আসলে হবে না। আপনাকে একটু আপনার মতো করে একটু প্র্যাকটিস করতে হবে, আপনার মতো করে। আপনি একটু মনের মধ্যে কোনো কোশ্চেন তৈরি করেন না। হ্যাঁ, এমন না যেখানে আপনি কোনো কিছু করলে পিসিটা নষ্ট হয়ে যাবে, ভুলভাল কোনো কাজ করলে আপনাকে কেউ মারবে, ব্যাপারটা এরকম তো না। যা ইচ্ছা কিছু কিছু করেন না, আপনার মনের মধ্যে বিভিন্ন কোশ্চেন আসলে না, সেই কোশ্চেন এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, যে দেখি তো এটা ফোকাস দিয়ে কাজ হয় কিনা। এরকম আপনাকে আসলে মনের ভিতরে বিভিন্ন কোশ্চেন আপনাকে আনতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা। আমি ছোটবেলা থেকে যেটা হয়, যে কোনো বিষয়ে কোশ্চেন আসলে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, টিচারদেরকে বিশেষ ক্লাসে, মানে কোশ্চেন করতে পারি না, আসলে কি কোশ্চেন করব। যেমন আমরা এখন বিভিন্ন চিন্তা করি না, যে একটা মোবাইল একটা জিনিস, তার ছাড়া কথা বলা যাচ্ছে। হ্যাঁ, আমরা মনে হচ্ছে না যে এই আইডিয়াটা আমার মাথায় আসলো না কেন, ওই লোকের মাথার মধ্যে কেমন আইডিয়াটা আসলো, তাই না? তারপরে এই যে এখন একদম পাঠাওয়ের যে বিজনেসটা, পাঠাও বিজনেস করতেছে, এখন মনে করতেছেন যে যারা হয়তো আমরা টেকনোলজি সেক্টরে আছে, তখন আমরা চিন্তা করতেছি
যে এই পাঠাওয়ের মতো কনসেপ্ট যদি আমার মাথায় আসতো তাহলে আমিও তো একটা এরকম পাঠাওয়ের মতো বিজনেস করতে পারতাম। তো আমার মাথায় আসলো না কেন? বা বিভিন্ন বিজনেস লজিক বা বিভিন্ন চিন্তা এই মাথায় আমাদের মাথায় আসে না কেন, অন্যদের মাথায় কেন আসে? কারণ অন্যরা এগুলা নিয়ে ভাবে, হ্যাঁ, ওরা বিভিন্ন কোশ্চিন মনে মনে অ্যারাইজ করে, বিভিন্ন কোশ্চিন মনে মনে অটোমেটিক্যালি আসে, আর আমাদের মধ্যে কোনো কোশ্চিন অটোমেটিক্যালি আসে না। আমরা যা দেখি ওটাই শুধু ভাবি, এর বাইরে কিছু ভাবার চিন্তা করি না। এই জন্য সমস্যাটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি হয়। তো এই সমস্যাটা আমার খুবই আমার ভিতরে এই প্রবলেমটা আছে। আমার মনে হয় যে এটা এই প্রবলেমটার কারণেও আমার সামনে মুভ করাতে আমার একটু বাধা, মানে প্রবলেম হচ্ছে আসলে। তো এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। আমি কিছুদিন আগে একটা বই পড়তেছিলাম, হ্যাঁ? আচ্ছা আপনারা মাইন্ড করেন, আমি একটু সত্যি কথা গল্পই একটু বেশি বলি। এটা এটা নিয়ে অলরেডি কথা হয়েছে অনেক, কিন্তু কি করব, এখন পুরানো অভ্যাস তো ছাড়তে পারে না। হ্যাঁ, তো এই জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন আমি একটু গল্পই বেশি করি। তো কি যেন একটা বই দেখতেছিলাম ছোট বাচ্চাদের, ঠিক আছে, ছোট বাচ্চাদের বই হচ্ছে যে আপনার ছোট বাচ্চাদের গর্ভবতী মায়েদেরকে একটা বই, বইতে বলা হচ্ছে যে আপনাদের বাচ্চাদেরকে কি করা উচিত। বাচ্চারা যেটা হয় আমাদের যে নিম্নবিত্ত যে ফ্যামিলি গুলো আছে বা মধ্যবিত্ত ফ্যামিলি, এই ফ্যামিলি গুলাতে কি হয়, সকালবেলা হয়তো কোনো একটা নাস্তা তৈরি করছে, পরোটা বানাইছে, পরোটা দিয়ে ডিম দিয়ে বা পরোটা দিয়ে ভাজি দিয়ে বাসায় রান্না হয়েছে। অথবা মনে করেন আপনি বাচ্চাকে নিয়ে শপিং মলে গেছেন, এখন বাচ্চাকে নিয়ে শপিং মলে গেছেন, মানে অত ছোট বাচ্চা না, মোটামুটি সে বুঝতে পারে। এখন আপনি কি করছেন, একটা সুন্দর ড্রেস নিয়ে এসে তাকে পরাই দিলেন, বলতেছে মা তোমাকে এটা সুন্দর লাগতেছে, এটা পরো, ঠিক আছে। এখন ওই বাচ্চার কিন্তু আসলে ড্রেসটা পছন্দ হয়নি, সে হয়তো অন্য কোনো একটা ড্রেস নিত। অথবা বাচ্চা কিন্তু বাচ্চা কোনো চুজ করার কোনো অপশন পাচ্ছে না। তারা বলতেছে যে বাচ্চাকে আপনি অপশন দেন যে তুমি কোন কাপড় নিবা, তুমি নাও। আপনাদের প্রবলেম হয় কিনা, আমার খুবই প্রবলেম হয়। আমি যখন ড্রেস কিনতে যাই আমি আসলে চুজ করতে পারি না কোনটা কিনবো কোনটা কিনবো না, কনফিউশনে থাকি। তো এই যে আপনি ডিসিশন নিতে পারতেছেন না, কনফিউশনে ভুগতেছেন, এটা আপনার লাইফে খুব বড় একটা ঘটনা ঘটাবে, সিরিয়াসলি বলতেছি। কোনো কিছু ডিসিশন নিতে আপনি পারতেছেন না। এটা ডিসিশনটা নিতে কেন পারেন না, আপনি ছোটবেলা থেকে আপনার অভ্যাস হয় নাই। ছোটবেলা সব ডিসিশন আপনার ফ্যামিলি নিত, হ্যাঁ, আপনাকে বলতো না যে ডিসিশন নাও, মানে ডিসিশন নেওয়ার মতো স্কোপ তো আপনার কাছে নাই, আপনি তো কখনো ডিসিশন নেন নাই। তো ডিসিশন নেওয়াটা যদি ছোটবেলা থেকে বাচ্চারা শিখে, তখন বড় হয়ে বিভিন্ন ডিসিশন নিতে পারবে এবং বড় বড় ডিসিশন নিতে চিন্তা করবে। এখন আমরা একটা সামান্য ড্রেস কিনতে গেলেও মনে করেন যে কনফিউশনে ভুগি। হঠাৎ করে কনফিউশন করতে করতে ড্রেস কিনলাম, বাসায় নিয়ে আসলাম, আসার পর মনে হচ্ছে পছন্দ হলো না, এটা মনে অন্য একটা হলো ভালো হইতো। কিন্তু যারা আসলে ডিসিশন নিতে পারে তারা কিন্তু এই কথাটা কখনোই ভাববে না। তারা যা মনে করে যে হ্যাঁ এটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, এটা আমার জন্য পারফেক্ট। তো এই যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কিন্তু ছোটবেলা থেকে গ্রো করে, এটা খুবই দরকার। হ্যাঁ, তো এইগুলো এই চিন্তা করার ক্ষমতাগুলো থাকতে হবে। যখন আপনার সামনে 3টা আইটেম আছে এবং 3টা আইটেমের মধ্যে আপনি কোন আইটেমটা চুজ করবেন, যে কোনো একটা করতে হবে, এবং 3টাই খুব লুক্রেটিভ, ঠিক আছে, 3টার মধ্যে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে, সেটা আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করে। এই যে আপনি চুজ করতেছেন, এটা একটা দক্ষতা আপনার, হ্যাঁ, এটা একটা আপনার দক্ষতা। এই দক্ষতাগুলো যাদের মধ্যে থাকে তারা আসলে বিভিন্ন কিছু ভাবার মতো শক্তিটা থাকে, যেটা আসলে আমার মধ্যেও অনেকটা কম, এটা আমি স্বীকার করতেছি। আমি জানি না আপনাদের মধ্যে আছে কিনা, তবে এই ডিসিশন গুলা নেওয়া শিখতে হবে। আসলে সত্যি কথা এটা বিশাল বড় একটা সেক্টর। আপনার কাছে মনে হতে পারে যে এখনো পর্যন্ত এই স্টিভেন সিসিস আর তত দেখতেছেন, আসলে এটা ইনাফ না, এটা একটা অনেক বিশাল একটা জায়গা। আপনাকে অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক কিছু ভাবতে হয়, অনেক কাজ করতে হয়, শিখতে হয়, ঠিক আছে। এগুলা কিন্তু আপনার শিখতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু ওই মার্কেটে টিকে থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে। যাই হোক, আপনাদেরকে হতাশ করার জন্য বলতেছি না, বাস্তবটা তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে, আমি জানি না আপনারা বাজার টাজার করতে চান কিনা, আমরা একটা লিস্ট তৈরি করবো। আমরা গতদিন লিস্ট তৈরি করছি না, লিস্ট, জি ভাই জানি। আমরা লিস্ট তৈরি করতে পারি, তাই না? তো লিস্ট তৈরি করব, বাট এটা একটু জি ভাই। অন্যভাবে একটু তৈরি করার চেষ্টা করব। তার আগে আমরা আরেকটু চিন্তা করে দেখি যে আমরা তো এখানে কোড এখন এইভাবে লিখলেই চলে আসতেছে, এটাকে আমরা আরেকটু মডার্ন ওয়েতে লিখতে পারি। কিভাবে দেখেন, যে আমি আনঅর্ডার লিস্ট তৈরি করব, আনঅর্ডার লিস্ট। এই জন্য লিখলাম হচ্ছে ইউএল, হ্যাঁ, ইউএল লিখতে হয় না, ইউএল এর ভিতরে কি লিখতে হয়, এলআই, এইরকমই তো নাকি? জি ভাই। এখন এইরকম আমি যদি লিস্ট আইটেম 5টা তৈরি করতে চাই, তাহলে কি করতে হয়, আমাকে 5টা এরকম কপি পেস্ট করতে হয়, এই তো নাকি? জি ভাইয়া। ভুল করলাম? এরকমই তো করতে হয় 5টা।
তো এই জি। কাজগুলো আমরা একটু সংক্ষিপ্ত ভাবে কিভাবে করতে পারি সেটার জন্য হচ্ছে দেখেন ইউএল লিখলাম, কারণ ইউএল থাকবে এখানে। কি লেখা আছে? ইউএল ইউনিট অ্যাব্রিভিয়েশন, এটা কিন্তু থাকতেছে। তার মানে এখন আমরা ক্লিক করলে এটা কিন্তু চলে আসতেছে। তো আমরা ইউএল লিখলাম, আমরা চাচ্ছি ইউএল এর ভিতরে 5টা এলআই থাকবে। এই জন্য আমি দিলাম হচ্ছে গ্রেটার দেন সাইন দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আমি দিলাম হচ্ছে এলআই, তার মানে ইউএল এর ভিতরে এলআই তৈরি হবে। এখন এলআই কয়টা তৈরি করবেন? আমি ইনটু দিলাম, ইনটু দিয়ে বলে দিলাম হচ্ছে 5। দেখেন এখানে কিন্তু এই যে ইমিট অ্যাব্রিভিয়েশন এটা কিন্তু থাকতেছে, এটা না থাকলে কিন্তু কাজ হবে না। ইমিট অ্যাব্রিভিয়েশনে লেখা থাকতেছে, এরপরে আপনি একটা এন্টার দেন, দেখেন ইউএল এর ভিতরে 5টা কি হয়ে গেছে? এলআই তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? আমরা এই কাজগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে করতে পারি। যে ইউএল, যেহেতু আমরা এখন মোটামুটি একটু নাবালক থেকে সাবালকের দিকে যাচ্ছি, তো আমরা এই কাজগুলো করতে পারি। যে ইউএল এর ভিতরে আমরা করব এলআই, আমি বলে দিলাম যে এলআই হচ্ছে তুমি 3টা তৈরি করো। এই এলআই আমরা 3টা তৈরি করতে পারলাম, ঠিক আছে। এখন এইগুলোর মধ্যে আমরা কিছু ডাটা লিখতে পারি। সাপোজ আমি যদি কিছু একটা লিখি, ডেমো 1, এরপরে হচ্ছে ডেমো 2, ডেমো 3, এরকম 3টা জিনিসপত্র আমি লিখলাম। এটাকে আমি যদি রিলোড দেই তাহলে আমাদের এখানে 3টা আইটেম এইরকম ভাবে আসতেছে, রাইট? এখন আমরা যদি এদেরগুলোকে ডিজাইন করতে চাই, সাপোজ আমি হচ্ছে যদি এই যে এই এলআই কে ধরি, এলআই গুলাকে যদি আমি ধরে আমি বলে দিলাম হচ্ছে সিওএল ওর কালার, আমি বলে দিলাম কিছু একটা বলে দিলাম, তাহলে কালার পেয়ে গেছে না? কথা বলে। এখন আমি চাচ্ছি যে ব্যাপারগুলো এরকম না, সাপোজ আমি হচ্ছে আরো দিলাম, এরকম আরো 3টা আছে না, আরো 3টা দিলাম, হ্যাঁ এরকম আরো দিলাম, এরকম আমি আরো দিলাম, দেওয়ার পরে এরকম অনেকগুলো লিস্ট আছে, সবগুলা কালার এরকম হয়ে গেছে। আমি চাচ্ছি ব্যাপারটা এরকম একই কালার হওয়া যাবে না। সাপোজ প্রথমটা হবে, তারপরেরটা বাদ যাবে, তারপরেরটা হবে না, পরেরটা বাদ যাবে, একটার পর একটা কালার চেক হবে। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি বলেন? আমরা কি করতে পারি, যেটার কালার চেঞ্জ করব সেটাকে আমি হচ্ছে ক্লাস বা আইডি ধরতে পারি। তো সাপোজ আমি এটা করব, সবগুলোকে একটা ক্লাস ধরবো এবং একই নাম দেব, তাহলে হবে। তো কথা কি ভুল বললাম? সাপোজ আমি ঠিক আছে। এখানে আমি দিলাম হচ্ছে ক্লাস, আমি দিলাম সাপোজ হচ্ছে এক্স। এখন এই এক্স কালার আমি যাকে যাকে দিব, সাপোজ এখানে ধরলাম হচ্ছে আমি ডট এক্স, তাহলে এই ডট এক্স যেখানে যেখানে থাকবে সেটা কালার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এখন শুধু আমি এই ক্লাসের নামটা শুধু সব জায়গায় যেখানে যেখানে চাচ্ছি সেখানে বসাই দেবো, এটা তো আমরা পারি। তো এটা তো আসলে আমার দেখার উদ্দেশ্য না, হ্যাঁ, আর নতুন কিছু শেখার উদ্দেশ্য, এটা দেখানোর উদ্দেশ্য না। আমরা এগুলা ক্লাস ইউজ করা ছাড়াও কিভাবে করতে পারি সেই জিনিসগুলো আমাদের আসলে দেখার উদ্দেশ্য, ঠিক আছে। তো সেই জায়গা দেখার জন্য দেখেন আমরা কি করব, এলআই কে ধরবো। এলআই কে ধরার পরে, আচ্ছা এটা একটু আমাকে একটু বুঝাই দেন, সেটা হচ্ছে আমরা কি এটাকে এরকম বলতে পারি, এই ইউএলটাকে বলতে পারি হচ্ছে, মনে করে যে ফাদার বা মাদার, আর এগুলাকে আমরা বলতে পারি হচ্ছে ইউএল এর সন্তান, চাইল্ড বলতে পারি। হ্যাঁ, এটা বলতে পারি তো নাকি? মানে বোঝার জন্য তো এভাবে বলতে পারি। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এলআইটাকে ধরলাম, এরপরে কোলন দিলাম, যেটাকে আমরা কোলন কেন দিই বলেন তো, কখন দিই? সুডো ক্লাসের জন্য। সুডো ক্লাসের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে একটা কোলন মানে হচ্ছে ছোট ক্লাস। তো এলআই কে ধরলাম, ধরার পর আমি বললাম যে FRIST, ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড মানে কি? প্রথম, ফার্স্ট চাইল্ড মানে প্রথম সন্তান। তো এতগুলা সন্তানের মধ্যে প্রথম সন্তান কোনটা? এই প্রথমটা না? জি। এটাকে যদি আমি সিওএল কালার যদি আমি রেড দেই, তাহলে প্রথম সন্তানটা রেড কালার হয়ে গেছে না? জি। আমি যদি চাই এই যে লাস্টটাকে দিব, তাহলে কি করব, এখানে লাস্ট চাইল্ড দিয়ে দিলাম, তাহলে সবার শেষেরটা পাবে। তার মানে প্রথমটাকেও দিতে পারতেছি, শেষেরটাকেও দিতে পারতেছি কিনা?
জি জি ভাইয়া। এখন আমি চাচ্ছি যে ব্যাপারটা এরকম করে না, সাপোজ প্রথমটা হবে, তারপরে 3 নাম্বারটা হবে, এরকম বেজোড় সংখ্যাগুলো হবে। কোনগুলো হবে? বেজোড় বেজোড় সংখ্যাগুলো। সংখ্যা। তাহলে আমরা করতে পারি, আমরা ওই যে যখন এসএসসি তে ম্যাথ করতাম n তম, মনে আছে? জি ভাই। একদম তো ওই ধারার টাইপের, ধারা হ্যাঁ, ধারার কাজগুলা। তো সেই জায়গায় করতে পারি যে nth চাইল্ড, nth চাইল্ডের ভিতরে যদি আমরা বেজোড় করতে চাই তাহলে কি করতে হবে? 2n প্লাস 1। 2n প্লাস 1 মানে কি? 3 না? জি ভাই। তো এইরকম আপনাকে হচ্ছে বেজোড় সংখ্যা দিয়ে যদি দেন, তখন দেখবেন যে সবগুলা এই যে 1 নাম্বার পাইছে, 3 নাম্বার পাইছে, এটা পাইছে, এটা পাইছে। বুঝতে পারছি? জি ভাই। এখন যদি আপনি n শুধু কি দেন, এখানে 2n দেন, তাহলে 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার এরকম ভাবে পেতে থাকবে। বুঝতে পারছি? বুঝছি ভাইয়া। আপনি এটাও না করে আপনি শুধু কি করবেন, এখানে 5 নাম্বার দিলেন, 5, তাহলে 5 নাম্বারটা পেয়ে গেছে। জি ভাই। এটা কি আর বোঝানোর দরকার আছে? ভাই এখানে কি ওড বা ইভেন দিতে পারি? হ্যাঁ, ওড বা ইভেন? দেখেন কি কি দেওয়া যায়, দেখেন কি কি দেওয়া যায়, দেখেন। ঠিক আছে, আমরা আর একটা টপিক, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক দেখি, সেটা হচ্ছে, আচ্ছা আপনাদের বোরিং টোরিং লাগলে বইলেন, ঠিক আছে? বোরিং টোরিং লাগলে বইলেন, কিন্তু মনে হয় বেশি হয়ে যাচ্ছে সেটাও বইলেন। বেশি তো আসলে হওয়ার কথা না, আমি তো ক্লাসে গল্পই করি 2.5 ঘন্টা 3 ঘন্টা, হ্যাঁ। তো বোরিং হওয়ার কোনো গল্প আসে না। এখন হয়তো আমার গল্প শুনতে বোরিং লাগতে পারে, কিন্তু ক্লাসে তো আসলে তেমন বেশি কিছু আলোচনা করা হয় না, ঠিক আছে? তো যাই হোক, আমরা যেটা কথা বলতেছিলাম যে আমরা ক্লাস সুডো ক্লাস কোনটা আমরা জানলাম। আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট নামে একটা জিনিস আছে, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা সুডো ক্লাস দেখে কিভাবে বুঝবো, বুঝার উপায় কি, কোনটা সুডো ক্লাস? কোলনের পরে যেটা আছে সেটা শুরু। যেটা যদি একটা কোলন থাকে, জি যদি একটা কোলন থাকে তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝে নিব যেটা হচ্ছে সুডো ক্লাস, হ্যাঁ। তো যাই হোক, আমার দরকার হচ্ছে যে এই যে h1 দিলাম, এখানে মনে করেন যে ফর এক্সাম্পল কি লিখবো, ডেমো লিখি, ডেমো 1। এরপরে আমি যদি আরো একটা কিছু একটা দেই, ডেমো 2 দিলাম। আচ্ছা, এরকম কিছু না দিয়ে একটা কাজ করি, আমি লিখলাম হচ্ছে, আমার নাম লিখি ANWR আনোয়ার, HOSSIN হোসাইন, এরকম কিছু একটা লিখলাম। আমার নামটাকে একটু বলি, আপনার নাম বলে দিতে পারেন। তো এইরকম একটা বিষয় আসলে লিখলাম। আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই নামগুলোর আগে যেন অটোমেটিক্যালি কোনো ডাটা বসে যায়, হ্যাঁ। তো সেটার জন্য আমরা করতে হবে যে h1টাকে ধরলাম, এখানে যতগুলো h1 থাকবে সবগুলোকে আমি ধরতেছি, h1 ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? সাপোজ এখানে ডেমো 2 আছে, যা থাকুক না কেন, আরো দুই একটা কিছু আমরা লিখতে পারি, এরকম কিছু থাকলো, হ্যাঁ। এখন এই h1টাকে ধরলাম, ধরার পরে আমরা কি কন্টেন্ট বুঝি? কন্টেন্ট কাকে বলে? এখন কিন্তু খুবই পপুলার একটা ওয়ার্ড, কন্টেন্ট রাইটার, যারা কি করে, লেখালেখি কাজ করে, যারা কোনো কিছু জিনিস তৈরি করে। আমরা যদি ওসব চিন্তা না করেও প্রথম আলোতে যে ডাটাগুলো থাকে, এই যে প্রথম আলোতে যে ডাটাগুলো থাকে, প্রথম আলোতে যদি আমি ঢুকি, বিষয়বস্তু, তাই না? এই যে প্রথম আলোতে, তাহলে এই প্রথম আলো দেখলে কি, এগুলা কি কন্টেন্ট না? এগুলা প্রথম আলো যেটা থাকলে কি, এগুলাকে আমরা কন্টেন্ট বলতে পারি না? এগুলাকে জি ভাইয়া। তার মানে এই যে লেখালেখি বা কোনো জিনিসপত্র, বিষয়বস্তু, এগুলোকে তো কন্টেন্ট বলি, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সবগুলো নামের আগে এই যে h1 লেখাগুলো আছে না, ডেমো 1 2 2 আনোয়ার হোসেন, এই নামগুলোর আগে কোন একটা কন্টেন্ট বসাবো। কি বসাবো? কোন একটা কন্টেন্ট আমি বসাবো। আমি এই জন্য লিখতেছি CONTE, এই যে কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আপনি কি বসাবেন আমি বলে দিলাম, যে এখানে একটা কোটেশন দিয়ে, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে আমি বলে দিলাম হচ্ছে যে হাই। এই হাইটা বসে যাবে কোথায়? বসে যাবে কন্টেন্টটা
কন্টেন্টের মধ্যে কি আছে, হাই আসবে। এখন এই হাইটা কোথায় বসবে সেটা কিন্তু আমরা এখনো বলি নাই। আমরা এখন মনে করেন যে বললাম যে সরি এই জায়গাতে আমরা বলে দেব h1টাকে ধরলাম, এরপরে ডাবল কোলন দিলাম, দেওয়ার পর বললাম হচ্ছে বিফোর। বিফোর মানে কি? আগে বিফোর মানে আগে। তাহলে আমরা দেখেন এই যে এটা দিলাম, হাই বসালাম, বিফোর দিলাম। আমি যদি এখন রিলোড দেই, দেখেন তো সবার আগে হাই বসে গেছে কিনা? বসছে। জি ভাইয়া, হাই বসে গেছে। জি তো সবার আগে কি করছে, এটা হাই বসে গেছে। এখন এটাকে যদি আপনি আফটার দেন, এ এফ টি এর আফটার দেন, মানে আফটার মানে কি? সবার পরে বসবে। সবার পরে বসে যাবে, সবার পরে বসে যাচ্ছে, তাই না? এখন আপনি এটাকে এখন সবার পরে বসলো, আপনি এরকম কিছু করতে পারেন। আপনি যদি চান এরকম করতে পারেন, সি ও এল ওয়ার কালার কিছু একটা দিবেন, সেটাও আপনি দিতে পারেন। আপনি মনে করেন যে এখানে এই যে ফন্ট সাইজ যদি দিতে চান সেটাও দিতে পারেন, 25 পিক্সেল দিলাম। এরপরে আপনি কি করলেন, সাপোজ এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ডও দিলেন, ব্যাকগ্রাউন্ড কালারও কিছু একটা দিতে চাচ্ছেন, সেটাও আপনি এরকম আপনি যা ইচ্ছা সেটা আপনি দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কালারফুল করার জন্য, সৌন্দর্য বাড়ার জন্য এই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। এটা কিন্তু আলাদা একটা জিনিস। আপনি যখনই মাউসটা নিয়ে যাচ্ছেন, এটা সিলেক্ট করার জন্য চিন্তা করতেছেন, তখন দেখেন পুরাটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, কারণ এই কন্টেন্টটা আলাদা একটা জিনিস, এই কন্টেন্টটা আলাদা কিন্তু একটা জিনিস। বুঝতে পারছি? এটা তো কন্টেন্ট আপনি অ্যাডিশনাল অ্যাড করছেন, আসলটা হচ্ছে তো এটা, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এটা কি শিখলাম? এটাকে আমরা বলতেছি সুডো এলিমেন্ট। কি বলতেছি এটা? সুডো এলিমেন্ট। তাহলে আমরা দুইটা জিনিস কিন্তু শিখলাম, সেটা হচ্ছে সুডো ক্লাস, সুডো এলিমেন্ট। সুডো ক্লাস হলে আমরা বুঝতে পারি যে একটা কলম থাকে, আর সুডো এলিমেন্ট হলে বুঝতে পারি আমরা দুইটা কলম থাকে। আবার তাহলে সুডো ক্লাস, সুডো এলিমেন্ট মাত্র তো আমরা এক্সাম্পল হিসেবে দুই একটা জিনিস দেখলাম, কিন্তু আপনাদের কি করতে হবে, এগুলা নিয়ে পড়াশোনা একটু করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। বেশি কিছু করার দরকার না, আসলে একটু ঘাটাঘাটি করে শুধু একটু মাথার মধ্যে রেখে দেন। বুঝতে পারছি? তাতে পরবর্তীতে এই টাইপের কাজ আসলে আপনি কাজগুলো করতে পারবেন। জি ভাইয়া, বুঝছি। আমাদেরকে কেউ কি একটু কয়টা টপিকস হয়েছে একটু বলতে পারবেন? এখনো পর্যন্ত কয়টা টপিকস পড়াশোনা করলাম? 7টা কম। ওভারফ্লো, হোভার, ফোকাস, ওভারফ্লো, হোভার, ফোকাস, সুডো এলিমেন্ট। বিফোর, আফটার। তাহলে আমরা যদি পয়েন্ট বলি ধরি, তাহলে আমাদের পয়েন্ট হচ্ছে কয়টা? ওভারফ্লো, যে প্রথমে আমরা ওভারফ্লো দেখলাম, ওভারফ্লো হচ্ছে একটা, এরপরে হচ্ছে হোভার দেখলাম, এটা একটা, ফোকাস, ফোকাস, সুডো এলিমেন্ট, সুডো না ফার্স্ট চাইল্ড না, এটা আমরা আমরা এটাকে একটা পয়েন্ট ধরতে পারি যে সুডো, সুডো ক্লাস, সুডো ক্লাস, আর একটা হচ্ছে সুডো এলিমেন্ট। এখন ধরে দেখলাম সুডো এলিমেন্ট, এই তো, তাই না? জি ভাইয়া। তো এই কয়টা টপিক শিখছি? খুব বেশি পয়েন্ট টপিক শিখছি? জি না ভাইয়া। এখনো পর্যন্ত এগুলো টপিকস বুঝেন নাই এরকম কয়জন ব্যক্তি আছে, একটু হাত উঠান তো। বুঝছি ভাই। জুবাইর বিন মিজান আছে? এই যে কথা বলতে পারতেছে না। এখন সমস্যা হলো এই জায়গাতে, আমি কিন্তু আবার নোটিশ করতেছি, সেটা হচ্ছে আপনারা যদি কথা বলতে না পারেন, ক্লাসে ইন্টারাকশন না করতে পারেন, তাহলে ক্লাস কেন করতেছেন? ক্লাসে মজাটা কোথায় তাহলে? তাহলে ইউটিউবের ভিডিও দেখা আর এটার মধ্যে পার্থক্য কি হলো? সত্যি করে একটা জিনিস বলেন তো, যে ইউটিউবে আমার থেকে হাজার হাজার গুণ ভালো করে শেখায় এরকম ভিডিও আছে না? তাহলে আপনি কষ্ট করে টাকা পয়সা দিয়ে এখানে কেন শিখতে হবে ক্লাসে? কারণ ক্লাসের মধ্যে একটা ইন্টারাকশন থাকে, এই জন্য ক্লাসগুলোতে আপনার মনোযোগটা ধরে রাখতে পারেন। কারণ আপনি যখনই একটা 5 মিনিটের ভিডিও দেখবেন, যে সাথে সাথে আরেকটা পাশে সুন্দর একটা নুরা ফাতের গান চলে আসে, আপনাকে গানের দিকে আকর্ষণ চলে গেছে, আপনার আর ওই 5 মিনিটটা 10 মিনিটের জায়গা ভিডিওটা দেখতে পারলেন। তো সেই জায়গাগুলো থেকে যেন আপনি রক্ষা পান, এই জন্যই আসলে আমাদের ক্লাস করতেছেন। তাহলে লাভটা কি? লাভ হচ্ছে? লাভ তো হচ্ছে। তো ক্লাস করলে কিন্তু আপনার ইন্টারাকশন থাকতে হবে। তো আমি আশা করব সামনের ক্লাস থেকে সবাই কথা বলার মতো অ্যাবিলিটি অর্জন করে আসবে। দ্যাট মিন্স আপনার মাইক্রোফোন যা যা সমস্যা সব সমাধান করে আসবেন। আদারওয়াইজ আপনারা ওই ভিডিও লাইভ দেখবেন। আমি কিন্তু সামনের ক্লাসে কাউকে অ্যালাউ করব না, ঠিক আছে? বুঝাইতে পারছি? অ্যাসাইনমেন্ট কি থাকবে?
আমরা ক্লাস শেষ হয়নি, অ্যাসাইনমেন্টে ক্লাস শেষ করি তারপর আমরা অ্যাসাইনমেন্ট বলতেছি। ভাই আম- আমার ডিভিশন সম্পর্কে একটু জানা ছিল, ক্লাসের শেষে একটু আমাকে হেল্প বুঝিয়ে দিন ডিভিশনের বিষয়টা, আমি একটু কিছু সমস্যার মুখোমুখি হয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলবো না, সমস্যা নেই। আচ্ছা আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা জায়গাতে আমাদের দরকার হয়। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা মনে হয় এটা এইচটিএমএল এ দেখাই নাই। সাপোজ আমার এখানে পেজ কয়টা পেজ আছে এখানে এই প্রজেক্টে, এই সিএসএস 03 এই প্রজেক্টের মধ্যে পেজ কয়টা আছে? একটা পেজ না? একটাই। জি তো আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া কি শিখছি কিনা? জি না ভাইয়া, শেখানো হয়। অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে অ্যাঙ্কর ট্যাগ আমি এখানে বলে দিলাম যে হচ্ছে ABOUT অ্যাবাউট PAG পেজ, অ্যাবাউট পেজ। এই ফাইলটা আমি রিলোড করলাম। হ্যাঁ, এই এই অ্যাবাউট এর পেজে ক্লিক করলে কি হবে? অ্যাবাউট পেজে যাবে, ঠিক আছে? তো এখানে আমরা একটা পেজ তৈরি করব, পেজের নাম দিলাম হচ্ছে সাপোজ, যা ইচ্ছা নাম দেন আপনি, আমি মিনিংফুল নাম দিলাম ABOUT about.html, এই নামে একটা পেজ তৈরি করলাম। সেই পেজের মধ্যে একটা পেজের মধ্যে লিখলাম, এখানে একটা হেডিং ট্যাগ দিলাম, লিখে দিলাম হচ্ছে ABOUT about PAG পেজ, ঠিক আছে? আবার এই পেজের ভিতরে আমি আরো একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি এখানে লিখলাম হচ্ছে HOME হোম PAG হোম পেজ। তো আমরা যদি এই হোম পেজে আসি, যখনই সে অ্যাবাউট পেজে ক্লিক করবে তখন এখানে আমরা কি করতে পারতাম? ইউটিউবের লিংক দিতাম, ফেসবুকের লিংক দিতাম, বিভিন্ন লিংক দিতে পারতাম না আমরা? জি জি যেই লিংক দিব সেখানেই তো চলে যাবে। তো আমি যে এই যে একটা অ্যাবাউট পেজ তৈরি করছি, এই পেজের লিংকটা যদি এখানে দেই যে ABOUT about.html, তাহলে আমি about.html চলে যাওয়ার কথা না? আমি অ্যাবাউট পেজে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন এই যে অ্যাবাউট পেজে চলে আসছে, বুঝতে পারছেন? এখন হোম পেজে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, কারণটা হচ্ছে হোম পেজে কোনো লিংক আমাদের করে লিংক দেওয়া আপ করা হয় না। তাহলে আমরা এই অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে গিয়ে এখানে কি দিব? HOME home.html, এখানে ক্লিক করলে আবার সে কোথায় আসছে? এই হোম পেজে চলে আসছে। এগুলা জিনিস ইজি না, খুব কঠিন জিনিস? না ভাই, না ভাইয়া, তো এই তবে জিনিস একটা ওয়েবসাইটে যে আমরা লগইন এ ক্লিক করলে রেজিস্ট্রেশন যে ফর্মটা আসে সেটা এইভাবে করা হয়। শুধু ওটা না, আপনি সব আছে তো আপনার, যে প্রথম আলোতে যান, এখানে এই যে নেভিগেশনে যেগুলো মেনুগুলো থাকে সবগুলো তো আপনাকে এইভাবে লিংক আপ করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন সর্বশেষ এই যে মেনুগুলো আছে, এখানে এক একটা বাংলাদেশে ক্লিক করবেন, দেখবেন যে এখানে /বাংলাদেশ মানে আরেকটা পেজে চলে যায়। এগুলা কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, অন্যকে ফলো করবেন, এগুলো বুঝতে হবে আপনার কি ঘটনা ঘটতেছে। সারা জীবন তো শুধু আমরা ক্লিক করে যেতাম, ক্লিক করলে ঘটনা কি ঘটে? আপনি যে বিশ্বতে ক্লিক করবেন, এই বিশ্বতে ক্লিক করলে দেখবেন এই যে ফুটারে এই জায়গাতে একটু খেয়াল করেন, এই জায়গাতে একটু খেয়াল করেন কি ঘটনা ঘটে। যখন আপনি মাউসটা বিশ্ব এই উপরে নিয়ে গেছেন, তখন এখানে কি লেখা আছে দেখেন তো? লিংকটা দেখাচ্ছে, যে লিংকটা করে দেওয়া আছে সেই লিংকটা এখানে দেখাচ্ছে, তার মানে এখানে ক্লিক করলে ওই লিংকে চলে যাবে। এখনো কিন্তু আমরা ক্লিক করি না, শুধু মাউসটা উপরে নিয়ে আসছি, এই জন্যই দেখাচ্ছে। তো আপনি আমাদের যদি যেটা আমরা দেখাইলাম, যদি আপনি মাউসটা এখানে নিয়ে আসেন, দেখেন তো আমাদেরটাও দেখাচ্ছে কিনা? জি, আমাদেরটাও কিন্তু দেখাচ্ছে, আমাদেরটাও কিন্তু দেখাচ্ছে। তার মানে ব্যাপারগুলো কিন্তু ওই রকমই, ঠিক আছে? যে আপনি এখানে ক্লিক করবেন, সেটা অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। আপনি যেই পেজেই ক্লিক করেন না কেন, এখানে দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অন্য আরেকটা পেজে কিন্তু নিয়ে যাচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আমাদের রহরহ করতে হবে, যেমন এই যে এই রকম জিনিসগুলো কিন্তু তৈরি করা প্রয়োজন হবে। তো এই জিনিসটা আজকে এক্সটেনশনটা দেখাচ্ছে না কেন, যেমন এইচটিএমএল বা এই কিছু দেখাচ্ছে না কেন প্রথম আলোতে? এটা তো অন্যভাবে করা ভাই, এটা তো আমরা এইচটিএমএল তে করা না। হ্যাঁ, এটা অন্য হয়তো আচ্ছা, ওই জন্য উন্নতিত করা, হ্যাঁ লারাবেল দিতে করা। আমরা তো ব্যাপারটা হচ্ছে এইরকম। এখন দেখেন আমরা এই জিনিসটা করার চেষ্টা করব আজকে। হ্যাঁ, এটা করতে পারলে আপনার ওয়েবসাইটে মোটামুটি আপনি একটা লেআউট মনে করে দাঁড় করাইতে পারবেন, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে প্রথম আলোতে যেটা দেখলাম আমরা, প্রথম আলোতে এগুলা যদি আমরা একটা লিস্টের মধ্যে ফেলাইতে পারি, লিস্ট কিসের মধ্যে বলেন তো?
লিস্ট ওই যেটা ইউএল এলআই করলাম, মানে এগুলা তো একটা লিস্ট না, এটা একটা জিনিস, হ্যাঁ। এটা আরেকটা জিনিস, এটা একটা জিনিস, এগুলো তো লিস্ট, তাই না? তো লিস্ট গুলাকে শুধু এইরকম, ওই যে আমরা কি করতাম এটা ফালানোর জন্য, নিচে নিচে থাকতো বা পাশাপাশি, এটা তো নিচে নিচে থাকতো। ইউএল এলআই এর মধ্যে যদি আপনি আইটেম গুলো দেন তাহলে একটা একটা নিচে থাকতো। তো এই যে নিচের জিনিসগুলোকে আমরা এইভাবে আনতে পারি কিভাবে? ফ্লট লিফট, গতদিন শিখছি না আমরা, Float. তো ওই একই রকম ভাবে করতে হবে। তো আমরা কি করব এখানে, ফার্স্ট অফ অল আমরা নেব হচ্ছে ইউএল এর ভিতরে আমরা নেব এলআই। মনে করেন যে আমি এলআই নিলাম হচ্ছে 3টা, এটা তৈরি হলো। আমি এই এলআই গুলোর ভিতরে একটা কাজ করতে হবে। আমি এলআই গুলোর মধ্যে আপাতত কিছু লিখতেছি না, আবার অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। না আমি এখন অ্যাঙ্কর ট্যাগ লিখতেছি না, পরে লিখবো, আমরা ধীরে ধীরে না বুঝে বুঝে করব, এই জন্য লিখতেছি না। হোম এ বি ও টি অ্যাবাউট আস, এরপরে দিলাম হচ্ছে সি ও এন কোন টি এস টি কন্টাক্ট আস, এরকম কিছু একটা লিখলাম। এটা লিখলে কি হবে আসলে ঘটনা, এই 3টা জিনিস নিচে নিচে আসবে। এই তো আমরা কোন পেজে আছি, হোমেই তো আছি। আচ্ছা আমি লিখছি মনে হয় অন্য পেজে, না অ্যাবাউট পেজে লিখছি, সরি অ্যাবাউট লিখছেন, অ্যাবাউট আচ্ছা লিখছেন। সমস্যা নাই, আমরা এই পেজে লিখি, এখানেও থাকুক এখানেও থাকুক। আচ্ছা এগুলা উঠাই দেই। আচ্ছা এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস, এটা প্রত্যেকটা জায়গাতে আপনার লাগবে। এই লিস্ট তৈরি হয়ে গেছে, তাই না? এখন উনি যেটা বলার চেষ্টা করলো সেটা হচ্ছে, দেখেন এই যে মেনুগুলা, এই মেনুগুলাতে আপনি যখন মাউস নিয়ে যাচ্ছেন তখন মাউসের ওটাকে একটা হাতের মতো হচ্ছে না, হাতের মতো মানে ক্লিক করার মতো হচ্ছে। এই ক্লিক করার মতো হওয়ার জন্য, যেমন আপনি এই যে বৃহস্পতিবার 2 ডিসেম্বর 2021 এটার উপর যখন মাউস নিয়ে যাচ্ছেন তখন কিন্তু ক্লিক করার মতো মাউস হচ্ছে না, হচ্ছে না না না, মাউসটা কিন্তু ওইরকম হচ্ছে না। আবার যদি আপনি এই টেক্সট গুলাতে আসেন, সব জায়গাতে কিন্তু ওইরকম হচ্ছে না, যেগুলাতে দেখেন এই টেক্সট গুলোর উপর আপনি যখন মাউস নিয়ে আসতেছেন তখন কিন্তু হচ্ছে না, বাট আপনি হেডিং এ নিয়ে যান তখন কিন্তু হচ্ছে। তার মানে আপনাকে বুঝতে হবে, আবার এই যে মেনু গুলাতে কিন্তু এটা হচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে যেখানে মাউসটা নিয়ে গেলে এরকম হাতের মতো হচ্ছে, তার মানে ওখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা আছে। অ্যাঙ্কর ট্যাগের কাজটা কি? এক জায়গা থেকে আপনাকে আরেক জায়গাতে নিয়ে যায়, অন্য জায়গায় নিয়ে যাও, লিংক আপ করা। লিংক আপ করে দেওয়া। তার মানে এগুলাতে কোন ট্যাগ ইউজ করা আছে? এগুলাতে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ। তার মানে আমাদেরকেও এই জায়গাগুলোতে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। আমি যে এলআই এর ভিতরে আমি কি করতে পারি, একটা অ্যাঙ্কর ট্যাগ আমি ইউজ করতে পারি। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি লিখলাম এইসু আমি হোম। আমি যদি এখন রিলোড দেই তাহলে দেখবো এই হোমটাকে এখন মাউসটা ক্লিকেবল করার জন্য করে দিচ্ছি, কিন্তু এগুলাতে কিন্তু করে দেয় নাই। তো এইরকম আমাকে কি করতে হবে, সবগুলোর জন্যই করতে হবে। অ্যাবাউট আস, এটার মধ্যে আমি অ্যাঙ্কর ট্যাগ দিলাম এবং এটার ভিতরে এটা দিলাম। এখন এই যে হাইপার রেফারেন্স যেটা আছে, হাইপার এইচ রেফ যেটাকে বলে, তো এই এইচ রেফের ভিতরে আমরা যা দিব, যেই লোকেশন দিব সেই জায়গাতে যাবে নাকি? জি জি, সেই জায়গায়। আপনি যদি কোনো পেজের নাম দেন তাহলে সেই পেজে চলে যাবে, যদি ফেসবুকের লিংক দেন তাহলে ফেসবুকে যাবে, যদি ইউটিউবের লিংক দেন তাহলে ইউটিউবে যাবে। এটা কি বোঝানোর বিষয় আছে? নাই না ভাই। তো দেখেন এই হলো আমাদের এই বিষয় আসল, ঠিক আছে? এখন আমাকে বুঝান যে এই যে ডট গুলা আসে, এখন আমাদের কি করা উচিত? এই ডট গুলা কি আপনারা উঠাই দিতে হবে না? জি জি ভাইয়া। তো এই ডট গুলা কোনটার কারণে ডটটা আসে বলেন তোমাকে? পেজ ডেকোরেশনের একটা, কোনটা? ভাই এলআই এর কারণে। টেক্সট। এই ডট গুলা কিন্তু আসে ইউএল এর কারণে, ইউএল এর কারণে। তাহলে হ্যাঁ ইউএল এর কারণে আমাকে যদি আমরা এই ইউএল টাকে ধরি, ইউএল টা ধরে সেকেন্ড ব্র্যাকেট দেই, ধরার পর আমি যদি বলি লিস্ট লিস্ট স্টাইল টাইপ নান, সরি নান হয় নাই, এন ও এন ই নান। এখন যদি আমরা একটু রিলোড দিয়ে দেখি যে আসলে এই টাইপটা গেছে কিনা। এখন গেছে কিনা? চলে গেছে। ওকে, এখন আমাদের কি করা দরকার? আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে এই যে জিনিসগুলোকে পাশাপাশি আনা দরকার, তাই না? দরকার কি না? যে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এখানে থাকবে, এরকম করা দরকার না? জি 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 ভাইয়া। আচ্ছা আরেকটা কাজ করতে পারি, সেটা যে এই যে নিচে যে আন্ডারলাইনটা, এই আন্ডারলাইনটা কোনটা কারণে আসে? এলআই এর কারণে, এলআই এর কারণে, অ্যাঙ্কর ট্যাগের কারণে, অ্যাঙ্কর ট্যাগের কারণে, অ্যাঙ্কর ট্যাগের কারণে, তাই না? তো এই অ্যাঙ্কর ট্যাগটা আসলে কোথায় আছে বলুন তো? এলআই এর ভিতরে। অ্যাঙ্কর ট্যাগটা আছে এলআই এর ভিতরে, এ
এও লিখতে পারি না আমরা? জি ভাইয়া। এল আই এর ভিতরে জি। এ, এটা লিখতে পারি। এখন যদি আমি লিখি যে TEXT টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান নান। NONE নান। এখন আসলে হয়ে গেছে। জি আচ্ছা, জি ভাইয়া। এটাও হয়ে গেল। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা এই লেখাগুলো একটা পর একটা পাশাপাশি নিয়ে আসবো, পাশাপাশি আনবো। এটার জন্য কি করতে হয় আমাদের? ফ্লট Plot. ফ্লট লেফট। তো এই লেখাগুলা কার ভিতরে আছে? এর ভিতরে এল আই এর ভিতরে। আমরা এর ভিতরে বলবো না, এ তো আমরা ইউজ করতেছি শুধু এই ক্লিকেবল করার জন্য, কিন্তু আলটিমেটলি লেখাটা আছে হচ্ছে এল আই এর ভিতরে। তো আমরা যদি এইরকম করি, এই জায়গাতে যে এল আই কে ধরলাম, ধরার পরে আমি বলে দিলাম যে ফ্লট লেফট। এখন যদি আমি রিলোড দেই, চলে আসছে না? চলে আসছে। আচ্ছা, জি ভাইয়া। এখন আমাদের দরকারটা কি বলুন তো? আমাদের দরকারটা দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গা লেগে লেগে আছে, এরকম থাকতে ভালো লাগছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গা লেগে লেগে আছে। এটার জন্য আমাদের কি করতে হবে বলেন? মার্জিন দিতে হবে। এতদিন তাই শিখছেন না, মার্জিন দিতে হবে। প্যাডিং দিতে হবে। আমরা তো ভাই ভিতরেরটার সাথে ভিতরেরটা গা লেগে আছে, একটার সাথে একটা গা লেগে আছে, মানে প্যাডিং দিতে হবে। তাহলে এখন যদি প্যাডিং দিতে হয়, প্যাডিংটা আসলে কোনটাকে দিব? এখন আমরা প্যাডিংটা দিতে হবে কোথায় সেটা বলেন। দেখেন এটা কিন্তু এল আই এর ভিতরে, এর ভিতরে যেটাকে আছে আমরা কি এটাকে দিতে পারি? হ্যাঁ, যেমন এই জায়গাতে যদি আমরা দেই PADDING প্যাডিং, প্যাডিংটা আমরা কিভাবে দিব? যদি আমরা চারদিক দিয়ে দিই, সাপোজ আমি দিলাম মনে করেন যে হচ্ছে 14 পিক্সেল বা এরকম কিছু একটা দিলাম, তাহলে কি হবে? এটা চারিপাশ থেকে প্যাডিং হবে, সব দিক দিয়ে হবে না। আমরা এটা না চাই একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উপর নিচে দিলাম, উপর নিচে দিলাম হচ্ছে 14 পিক্সেল, আর হচ্ছে দুই সাইডে দিলাম হচ্ছে 16 পিক্সেল। বুঝতে পারছি? জি ভাই। তো এটা হয়ে গেল। হ্যাঁ, তো মোটামুটি তো হয়েই গেছে আসলে। আপনি এখন আরো আমরা ডিজাইন করব, বাট একটা জিনিস দেখেন মোটামুটি হয়েছে কিনা বলেন। একটা তো ফ্লেভার পাচ্ছেন নাকি? ফ্লেভার পাচ্ছেন না? এখন কি করা যেতে পারে সেটা হচ্ছে যে এই যে উপরে যখন মাউসটা নিয়ে আসবেন তখন যেন কালার চেঞ্জ হয়, এটার জন্য কি করতে হয় আমাদের? হোভার করতে হয়। এই তো পারতেছেন আপনারা, তো ভালো। তো এই হোভারটা করব কাকে বলেন তো? এটা আছে এল আই এর ভিতরে, এ আছে, এর ভিতরে ডাটাগুলো আছে, এর ভিতরে এ কে করব। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই যে এল আই স্পেস দিলাম এ, এরপরে দিলাম হোভার দাও, কি করতে হয়? কোলন দিতে হয়। কয়টা কোলন দিতে হয়? একটা দিলাম। এরপর দিলাম হচ্ছে HOV হোভার। এরপরে আপনি বলে দিতে পারেন হচ্ছে COL আর কালার, এরকম কিছু একটা কালার দিলেন। কালার চেঞ্জ হচ্ছে? এই কালার বোঝা যাচ্ছে না আসলে, রেড দিই তাহলে বোঝা যাবে, তাই না? চেঞ্জ হচ্ছে না? জি ভাইয়া। একটা ফ্লেভার তো পাচ্ছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, এটাকে আমরা আরেকটু সৌন্দর্য বাড়াইতে পারি। সেটার জন্য যেটা হচ্ছে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার টালার কিছু একটা দিই, হ্যাঁ, তাহলে আমাদের সুন্দর বুঝতে পারবো একটা জিনিস, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে এই পুরা জিনিসটাকে। এই পুরা জিনিসটা, এই সবগুলা জিনিস কার ভিতরে আছে আসলে? বডির ভিতরে। না 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 না, বডি তো পুরাটা আমাদের এই ইউএল এর ভিতরে আছে। ইউএল এর মধ্যে যদি আমরা একটা কাজ করি, এই যে ইউএল এর মধ্যে যদি আপনি এখানে BA ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন যে হচ্ছে কি দিব? ব্ল্যাক দেন। ব্ল্যাক দিন। আসলে ব্যাকগ্রাউন্ডটা দিলে আসলে এখানে কাহিনী করবে কিছু পাবে না আসলে। কারণটা হচ্ছে এখানে একটা ওভারফ্লো দিতে হবে, ঠিক আছে? এই যে OV এর ওভারফ্লো আমাকে এখানে হিডেন করতে হবে। ওভারফ্লো হিডেন করলে আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পাবো, ঠিক আছে? কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে আসলে খুব ভালো লাগতেছে ব্যাপারটা এরকম না আসলে। এটা হিজি ভিজি একটা অবস্থা হয়ে গেছে।
তার আগে একটা কাজ করি। আচ্ছা হিজিবিজি হয়ে গেছে, ভালো কথা, সমস্যা নেই। এখন যদি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা দেওয়া আছে, এটাকে যদি আমরা কি করতে পারি বলেন তো? এরকম থাকুক, কোনো সমস্যা নাই। আমরা এটাকে একটা ডিসপ্লে ব্লক করতে পারি। জিনিসগুলো ব্লক একটু বড় সাইজ হবে, হ্যাঁ, দেখবেন যে একটা ব্লকের মতো একটা ফ্লেভার পাবেন। সেটা আমাদের করতে হবে এই যে এলআই এর ভিতরে আমাদের এই জায়গাতে লিখি, বা আমরা একটু উপরে যদি আমরা লিখি যে হচ্ছে ডিসপ্লে আমি দিলাম হচ্ছে ব্লক, ডিসপ্লে ব্লক। আর এই যে লেখাগুলা যেটা আছে, এই যে লেখাগুলো আছে, এটা লেখা কোথায় আছে? এলআই এর ভিতরে এ না? জি ভাইয়া। তো এটাকে এলআই এর ভিতরে এটাকে যদি আমি একটা ফন্টে কালারটা যদি দেই, কালার COLOR কালারটা দিলাম মনে করেন যে হোয়াইট, WHIT হোয়াইট। এখন যদি একটু রিলোড দেই তাহলে কালারগুলো সাদা হইলে ভালো লাগবে দেখতে। কালারগুলো একটু সাদা হয়ে গেছে না? জি এখন কিন্তু একটু দেখতে একটু ব্যাপারটা জি ভাইয়া, একটু এখন দেখতে ভালো লাগবে। ভালো লাগতেছে। এখন এই যে ফ্রন্টে কালারটা, এখন আপনি হোভার করলে যে কালারটা রেড আছে সেটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। বুঝতে পারছি? এখন একটু দেখতে ভালো লাগতেছে না? জি। এখন আপনি এখানে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবেন, কি করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। হ্যাঁ, এখানে আপনি আরো মেনু বাড়াইতে পারেন, এই জিনিসগুলো করতে পারেন। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে বলেন, আপনি এমন কোন ওয়েবসাইট দেখছেন যেখানে মেনু বার থাকে না? খুবই কম থাকে, দুই একটা, বাট খুবই কম। আপনাকে এরকম একটা জিনিস তৈরি করতে হয়, তাই না? এটা একটা কমন জিনিস। যদি এটাকে আপনি একটু যত্ন সহকারে বুঝে বুঝে ভালো একটা ডিজাইন করে রাখতে পারেন, যখনই ক্লায়েন্ট চাইবে তখন আপনি শুধু ওটা লাগাই দিবেন। তার মানে আপনার সামনে যে অ্যাসাইনমেন্টটা দিতে যাচ্ছি, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে এরকম একটা নেভিগেশন মেনু বানাবেন, যেটা আমার থেকেও অনেক সুন্দর হবে, এবং নিচের দিকে একটা কি করবেন, স্লাইডার অ্যাড করবেন। এখন স্লাইডার তো আমরা শিখি নাই, কি করবেন, একটা শুধু ইমেজ দিবেন, এখান থেকে এত দূর পর্যন্ত একটা ইমেজ থাকবে। বুঝতে পারছি? জি ভাই। তারপরে কি থাকবে, তার নিচের দিকে আপনি এখন ব্লগ তৈরি করতে পারেন না? ব্লগ, জি ভাইয়া। নিচের দিকে আপনি একটা ব্লগ দিবেন, তার নিচের দিকে আপনি একটা ফুটার দিবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। এবং মিনিমাম আপনার ওয়েবসাইটে যেন 2 থেকে 3টা পেজ থাকে, যে এই হোমে ক্লিক করলে হোমে এই পেজেই থাকবে, হোমে ক্লিক করলে এই পেজে থাকবে। এটা কি করতে হবে আমাকে? আমি যদি এই জায়গাতে আসি, লিংক আপ করতে হবে, এখানে হোমে ক্লিক করলে হোমেই থাকবে। এটা জন্য কি করব বলেন? আমি এখানে হোমে আসি না, এই যে হোম, তো এটা তো হোম পেজই, এখানে হোমে ক্লিক করলে যেন এই পেজেই থাকে। এটার জন্য আমরা কি করতে পারি বলেন? ওখানে হ্যাশ এখানে যদি আমরা হ্যাশ দেই তাহলে কি হবে? হ্যাশ দেওয়া মানে হচ্ছে আসলে কোথাও যাবে না। হ্যাশ দেওয়া মানে কি? এখানে থাকবে, কোথাও যাবেন না। কোথাও যাবে না, কোথাও হ্যাশ দেওয়া মানে কোথাও যাবে না আসলে। কিন্তু আমরা তো চাচ্ছি যে না, এখানে ক্লিক করলে হোমে যেন যায়, এখানে ক্লিক করলে হোমেই যেন যায়। তো সেই জন্য আমরা এখানে কি করব, এখানে আমরা লিখতে পারি home.html। এখন এইরকম আপনার about.html থাকবে, contact.html যেমন থাকে। এখন about.html ওই পেজেও কি এরকম মেনু থাকবে না? থাকবে। আবার contact us ওই পেজেও কি এরকম একটা মেনু থাকবে না? থাকবে। তার মানে এই কোডটুকু তো আপনাকে সব জায়গাতে ইউজ করতে হচ্ছে, তাই না? তাহলে এক জায়গাতে ইউজ করলে সব জায়গায় থাকতেছে, শুধু প্রত্যেকটা পেজে হয়তো এখানে কিছু কন্টেন্ট চেঞ্জ হবে। অ্যাবাউট আসে গেলে হয়তো এই স্লাইডারটা একটু ছোট হয়ে যাবে বা অন্য একটা ইমেজ থাকবে। আবার কন্টাক্ট আসে গেলে হয়তো ওই ইমেজটা থাকবে না, এখানে হয়তো আপনার কিছু একটা কি থাকবে, কন্টাক্ট আসে কি থাকে, আপনার ফোন নাম্বার থাকে, একটা হচ্ছে ওই যে ম্যাপ থাকতে পারে, অথবা আপনার কি থাকতে পারে, একটা মেসেজ পাঠানোর জন্য একটা ফর্ম থাকতে পারে, যে ফর্ম আপনারা ডিজাইন অলরেডি করতে পারেন। জি। আমি কি চাচ্ছি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। আমরা এই যে গুগল ম্যাপ কি ইউজ করতে পারি, গুগল ম্যাপ। আমরা ইউটিউবের ভিডিওতে ইউজ করতে পারি বাট HTML এ যে ম্যাপার পারি না। ওখানেও এমবেড করতে হয়, এমবেড করলে কোনো ওয়েবসাইটে যদি ম্যাপ শো করাতে চাই তাহলে কি করতে হবে? আমরা তো সেটাই দেখার চেষ্টা করছি। এটা তো বাংলা লেখা আছে, কোনটা আমি তো বুঝবো না কিছু। কই আছে এটা? ওই শেয়ার ভাইয়া, ওই যে সার্চের পাশে শেয়ার বাটন যেটা আছে, ওই যে ভাষায় যান, ভাষা থেকে ইংরেজি করে দেন। রাইট।
ভাষা থেকে আগে ইংলিশে আসি না, ইংলিশ কই সেটা দেখতে পাচ্ছি না। ওই যে না, আমরা ওই যে বাঙালি উপরে কিন্তু বা বাংলা লেখা থাকলে কিছু একেবারে উপরেই আছে ইংলিশ ওই বা লেখা আছে, শুধু বা লেখা আছে, বা একবারে উপরে, এখানে বা একবারে উপরে ভাই ইউনাইটেড স্টেট লেখা আছে। এই পাশে এই পাশে। একবারে ওই যে United ভাষা States বেছে নিন একবারে উপরে। ও আচ্ছা, সরি 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 সরি, এখানেই তো আছে। আই যে চোখ রে ভাই, এই বয়সে চোখ গেল গা। ভাই এরপরে শেয়ার কই জানো? ওই যে এই সার্চ বাটনের পাশে অ্যারো চিহ্ন আছে। ওই যে অ্যারোতে, সরি হ্যাঁ অ্যারোতে আসলে এখানে শেয়ার অপশন পাবো না একটা? তারপর লিংক পাওয়া যাবে একটা। আরে শেয়ার অপশন এখানে নাই তো, এখানে আছে শেয়ার অপশন থাকে? এটা হ্যাঁ, এটাতে উপরে ইউআরএলটা কপি করলে হয় না? না না, না, ওই না, ইউআরএল তো কবে, আপনাকে এমবেডেড ফাইলে নিতে হবে, ঠিক আছে? এখানে ভাইয়া না এখানে তো শেয়ার অপশন নাই। এখানে শেয়ার একটা আমরা লোকেশন শেয়ার করি না, এই যে আচ্ছা আমি লোকেশন, ফোন থেকে একটা শেয়ার করে দিব না? লোকেশন এই জন্য শেয়ার অর এমবেড ম্যাপ লেখা আছে। অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্যাপারটা অনেক সহজ, কিন্তু এখানে এই যে দেখেন শেয়ার অর এমবেডেড ম্যাপ। এমবেডেড আমরা যখন ওই যে ইউটিউবের ভিডিও নিয়ে আসতাম তখন মনে আছে এমবেডেড নিয়ে আসতাম না? জি জি তো ইউটিউবের জি, ভিডিও জি তো ভাই, জি, ইউটিউবের ভিডিও তো জি, জি। আপনার সম্পত্তি না, ইউটিউবের ভিডিও তো আপনার সম্পত্তি না, এটা অন্য একজনের ওয়েবসাইটের জিনিস, আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন। এই গুগল ম্যাপটা কি আপনার জিনিস? আপনার না, অন্য একটা ওয়েবসাইটের জিনিস। ওই জিনিসটা যদি আপনার সাইটে আনতে হয় তাহলে এই যে এমবেডেড এই জিনিসগুলো আনতে হবে। এই যে এমবেডেড নিয়ে আসলেন, এখানে কি করতে পারবেন, যে এমবেডেড ম্যাপ, এখানে তারা কি যে আই ফ্রেম এই যে কোড দিচ্ছে, কপি এইচটিএমএল কোড, এই কোডটা আপনি কপি করবেন, যেখানে বসাবেন সেখানে কিন্তু সে বসে যাবে, ঠিক আছে? এই যেখানে হাইট ওয়াইট সব চেঞ্জ করা যায়, এটা বসাবেন, এটা কন্টাক্ট পেজে বসাবেন। বুঝতে পারছি? জি ভাই। হ্যাঁ, তো এটা নিয়ে একটু কাজটা তাহলে করেন। তাহলে এই হলো আপনাদের অ্যাসাইনমেন্টের কাহিনী। আপনি এরকম একটা মেনু বানাবেন যেটা আমার থেকেও সুন্দর হবে, এবং যেটা যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো ওয়েবসাইট বানানোর সময় আমি এরপরে কি আপনাদেরকে আর অ্যাসাইনমেন্ট দিব না? জি ভাই দিবেন। তো ওই অ্যাসাইনমেন্টে কি মেনু বার থাকবে না? অবশ্যই থাকবে থাকবে। ভাইয়া। তো আপনি যদি এখন অন্তত একটু গুরুত্ব সহকারে সুন্দর করে মেনুটা বানাতে পারেন, তখন আপনাকে প্রত্যেকবারে কি এটা বানাবেন? না না, জি না ভাই, একটা দিয়ে দিলেই হয়ে যাবে। একটা দিয়ে বারবার। দিলে হয়ে যাবে। সো এটা সুন্দর করে বানাবেন, তারপরে এখানে একটা কি দিবেন, স্লাইডের মতো একটা ইমেজ দিবেন, তারপরে ওই যে কি থাকবে, আর্টিকেল থাকবে, তারপর একটা ফুটার থাকবে, এবং দুই তিনটা পেজ দুইটা ডিজাইন পেজ করবেন, থাকবে। দুই তিনটা পেজ তৈরি করবেন, সেটা আপনারা করবেন, এই তো? জি জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ফুটারে তো কিছু আইকন বা ফেসবুক ইউটিউব আইকন স্যার, আইকন আমরা শিখাই না, আইকন আমরা ইউজ করব না, কোনো প্রকার আইকন অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না। আপনি কি এগুলো করতে পারেন, ছাড়া লিখে দিব, এগুলো ছাড়া কি দিব? যেমন আমরা সুডো এলিমেন্ট, সুডো ক্লাস নিয়ে পড়াশোনা করছি, সুডো এলিমেন্টের তো দুই একটা আইটেম দেখছি, এর যে আরো হাজার হাজার আইটেম আছে, ওই আইটেমগুলো আপনারা এখানে ইন করতে পারেন। যারা এই যে যারা এখানে অনেকে আছে অ্যাডভান্স, তারা তো মনে করবে যে আমি যেগুলো পারি, হ্যাঁ পারেন, ঠিক আছে, সুডো এলিমেন্ট সুডো ক্লাসের তো অনেক কিছু আছে, সব পারেন। যেগুলো পারেন না ওগুলো দেখে ওগুলাতে করে দেন, তাহলে তো আপনার শিক্ষাটা আরো বেশি হয়ে গেল, তাই না? তো সেই কাজগুলো আপনারা করবেন। কাউকে হতাশ করার জন্য অ্যাডভান্স কোনো কিছু ইউজ করেন না, এটা আমার ভালো লাগবে না, অন্য কারো ভালো লাগবে না, ঠিক আছে? আমি যতটুকু দেখাচ্ছি এর ভিতরে দেখেন, আপনি নিজে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই আমরা আইকন গুলার বদলে তো যে আমরা পিকচার ইউজ করে পিকচার গুলো ছোট করে হ্যাঁ আইকন বানাতে পিকচার পারি। দিতে পারেন, পিকচার দিতে পারেন, কোনো সমস্যা নেই, পিকচার দিতে পারেন, পিকচার দিতে পারেন। ওকে গাইস, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি।